আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। তোমাদের সাথে আজকে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী বড় টপিক নিয়ে কথা বলবো। তোমাদের যে কয়টা জায়ান্ট টপিক আছে, একদম খুবই জায়ান্ট সাইজের, এর একটা জায়ান্ট সাইজের টপিক। সমাস অবশ্যই জায়ান্ট, বড় টপিক নিঃসন্দেহে। তোমাদের সিলেবাসের টপিক যদি বলি, এবং এটাও একটা বড় টপিক, একটা জায়ান্ট টপিক এটা। হ্যাঁ, তো চলো, কেন বললাম শুধু এটার ক্রিয়াপদ পড়াইতে একটা ক্লাস লাগে ডেডিকেটেড। নর্মালি যখন ক্লাসে পড়ানোর দরকার হয়, মনে করো স্টুডেন্টকে যদি ডিটেইলে বুঝাইতে হয়, শুধু ক্রিয়াপদের জন্য 2 ঘন্টাটা লেকচার হলে সুবিধা হয়, কারণ এখানে মূলত আছে 8টা পদ। শুধু ক্রিয়ার জন্য যদি 2 ঘন্টা লাগে, তাহলে বাকিগুলোর জন্য তো সময় লাগে। হয়তো এগুলোর জন্য অত সময় লাগে না, কিন্তু লাগে তো। এই জন্য এটা একটা জায়ান্ট টপিক বললাম। তো চলো, এটার 2টা লেকচার তোমরা পাবা। এটা হচ্ছে লেকচার 1। লেকচার 1 একটু লম্বা হবে, লেকচার 2 একটু ছোট হবে। প্রশ্ন সেম। লেকচার 1 বড় হওয়ার কারণ হচ্ছে লেকচার 1-এ অনেক বেসিক নিয়ে কথা বলবো আমি। যেখানে 2টা করে পার্ট আছে, বুঝবা। বেসিক আলোচনাগুলো, টপিক ভিত্তিক যে কথাগুলো, সেগুলো প্রথম লেকচারে চলে আসবে। পরেরটাতে একটু কম থাকবে, থাকবে না এমন না, কম থাকবে। এই জন্য প্রথমটা একটু বড় হয়, দ্বিতীয়টা একটু ছোট হয়। তো এই জন্য পেয়ার লেকচার যেগুলো, প্রথমটা না দেখে কখনোই তোমরা দ্বিতীয়টা দেখবা না। তো চলো আমরা শুরু করি তোমাদের প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসের ভার্সিটি খ বাংলা দ্বিতীয় পত্রে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, এটা লেকচার 1। আচ্ছা, এবার এনালাইসিস দেখো। তোমার মাথা চক্কর দিবে যে এই টপিক এত পছন্দ করে টিচাররা। দেখো, এটা বিগত 10 বছরের অ্যানালাইসিস, তাই না? মানবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 বার আসছে। এখান থেকে বুঝে নাও এই টপিককে কত বেশি পছন্দ করেন টিচাররা। 10 বছরের মধ্যে এখান থেকে প্রশ্ন আসছে 7 বার। আগে কোনোটা টপিক আমরা এরকম দেখাইছিলাম, মনে পড়ে, যে 10 বছরের মধ্যে 7 বার এখান থেকে প্রশ্ন হয়েছে। তো এটার দিকেও তুমি দেখো, 10 বছরের মধ্যে 7 বার প্রশ্ন হয়েছে। এর মানে কি দাঁড়াইলো? 3 বার মিস হয়েছে। আর সাম্প্রতিক প্রবণতা খেয়াল করো। সাম্প্রতিক প্রবণতা হচ্ছে 21-22-এ আসছে, 22-23-এ আসে নাই, আবার 23-24-এ আসছে। তো তোমরা তো 24-25 সেশনে পরীক্ষা দিবা, উত্তম লেভেলের সম্ভাবনা আছে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় তো মানে কারবার দেখছো, 27 বার। চিটাগং বিশ্ববিদ্যালয় 5 বার, জাহাঙ্গীরনগর 5 বার, জিএসটি হইতে না হইতে এখান থেকে 5 বার প্রশ্ন আসছে। কি করবা বলো এবার, বুঝছো? সুতরাং এটা তো এমন টপিক, তুমি 8টা আইটেমের যে কোনো একটা জায়গা থেকে একটা প্রশ্ন করাই লাগে। বিশেষ্য থেকে হোক, আর আবেগ থেকে হোক, আর ক্রিয়াপদ থেকে হোক। তো জায়ান্ট যেহেতু, এই জন্য একটা গলিয়াতের গল্প মনে পড়ে গেল। ডেভিড এন্ড গলিয়াত তোমাদেরকে শোনাই। ডেভিড এন্ড গলিয়াতের গল্পটা, এটা আমার যদি ভুল না হয়, ডেভিড হচ্ছে, ইহুদি এবং খ্রিস্টানরা যাকে ডেভিড বলেন, তিনি হচ্ছেন আমরা যাকে বলি দাউদ আলাইহিস সালাম। বুঝছো? তো ডেভিড এন্ড গলিয়াতের গল্পে এই ডেভিড নামের একটা ক্যারেক্টারের কথা বলা হয়েছে। এটা দাউদ আলাইহিস সালাম কিনা আমি শিওর না। বুঝতে পারছো? যেমন আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, আমাদের অনেকের নামও আছে মুহাম্মদ, ব্যক্তি নামও আছে। তো দাউদ আলাইহিস সালাম নবী এবং রাসূল। ওনাকে ইহুদি খ্রিস্টানরা তাকে ডাকে হচ্ছে ডেভিড নামে, মনে রাখবা। তো নামগুলো কাছাকাছি হয়, ধরতে পারলে বুঝবা। আমরা ইউসুফ বলি, তারা জোসেফ বলে। আমরা ইয়াকুব বলি, তারা জ্যাকব বলে। বুঝতে পারছো? আমরা ইসহাক বলি, তারা আইজাক বলে। আমরা জিব্রাইল বলি, তারা গ্যাব্রিয়েল বলে। এটুকুই পার্থক্য। আমরা ঈসা আলাইহিস সালাম বলি, তারা যিশু বা জেসাস বলে। নিশ্চয় তোমরা হয়তো বা এগুলো জানো। আমরা সুলাইমান আলাইহিস সালাম বলি, তারা হচ্ছে সলোমন বলে। তো এই ডেভিড নামের একটা বালকের ক্যারেক্টার, আমি আবার বলছি, এটা দাউদ আলাইহিস সালামের ঘটনা কিনা, ওনার বাল্যকালের আমি শিওর না। তবে ঘটনাটা তোমাকে শোনা, এটা গল্পাকার আমি পড়েছি। এক গ্রামে গলিয়াত নামে একটা বড় দৈত্য আসতো, বিশাল সাইজের। তো গলিয়াত নামের ওই দৈত্য আইসা কি করতো, মানুষকে মেরে ফেলাইতো। কেউ তার বিরুদ্ধে কথাবার্তা বললে, বা হচ্ছে ধরো তার মনোপুত না হলে কোনো কিছু, মানুষ ধরে আছাড়া মারতো। তো ওই গ্রামে ডেভিড গেছে হচ্ছে বেড়াইতে। ডেভিড তখন বালক। গ্রামের মানুষ গলিয়াতের ভয়ে ভীত সন্ত্রস্ত। তো গিয়ে ডেভিড শুনলো যে এখানে গলিয়াত নামে একটা দৈত্য আসে, এবং দৈত্য আইসা মানুষের উপরে এই লেভেলের কাজ কাম করে, মানুষকে মারে টারে। তো ডেভিড বললেন, ঠিক আছে, তাহলে আমি দৈত্যটাকে দেখতে চাই আসলে। তো আসছে গলিয়াত একদিন এখানে, সব মানুষ সন্ত্রস্ত, দৌড়ঝাঁপ করতেছে, বাঁচতে হইব বাঁচতে হইব।
তখন ডেভিড নামের ওই বালক ছেলে সবাইকে বললো, আচ্ছা তোমরা প্রতিবাদ করো না কেন, রুখে দাঁড়াও না কেন তার বিরুদ্ধে? তো সবাই বললো যে ওর সাইজ দেখছো, ওর বিরুদ্ধে রুখে দাঁড়াবো? কত বিশাল সাইজ, আমাদের ধরে আর আছাড় দেয়। ডেভিড বললেন, ওর যে সাইজ বড় এটাই তো সুবিধা। খেয়াল করে এবার দৃষ্টিভঙ্গিগত বিষয়, ওর যে সাইজ বড়, বিশাল সাইজ, এটা তো সুবিধা। কিরকম সুবিধা? বলছে যেদিক থেকেই তুমি মারবে তোমার লক্ষ্য ভ্রষ্ট হবার সম্ভাবনা নাই। বোঝো নাই কথা? এটা একটা বড় বৃত্ত, এটা একটা ছোট বৃত্ত। এখন আমি যদি দূর থেকে তোমাকে তীর মারতে বলি, এটার ভিতরে ফেলানো সহজ না এটার ভিতরে ফেলানো সহজ? এটার ভিতরে ফেলানো সহজ, কারণ এটা বড়। তো ডেভিড বললেন, ওর যে সাইজ বড় এটা তো সুবিধা, ও যদি ছোট হইতো তুমি তীর মারলে লাগবে কি লাগবে না একটা মানে সন্দেহ থাকতো, একটা মানে ভয় থাকতো। কিন্তু ওর যে বিশাল সাইজ, তুমি যেদিক থেকে মারো তুমি তারা ঠেকাই ফেলতে পারবা। তোমার লক্ষ্য, তোমার নিশানা ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এই কথা শোনার পরে গ্রামবাসী বলছে, ঠিকই তো বলছে, তাহলে চলো সবাই রুখে দাঁড়াই। এবার সবাই রুখে দাঁড়াইলো, প্রতিবাদ করলো এবং তার সাথে ফাইট করলো। একটা সময় গলিয়াত পরাজিত হইলো, গলিয়াত মারা গেল। তো জায়ান্ট হইলে, সাইজ বড় হইলে এটা যে অসুবিধা এমন তো না, কোনো কোনো ক্ষেত্রে এটা সুবিধা। তোমার টার্গেট ফিক্সড করা তোমার জন্য সহজ হবে। টপিকের ক্ষেত্রে তোমরা হয়তো বলবা যে ভাইয়া না, ছোট টপিক হইলে আমরা কম সময় পরে কমন ফেলাইতে পারি, হতে পারে কথাটা। কিন্তু অনেক সময় হয় টপিকটা ছোট, তুমি পড়ছো, কিন্তু টিচার ওই টপিকটা ছোট বলে এমন ভাবে প্রশ্নটা করছে, কোনো বই থেকে করে নাই, নিজের মতো করে প্রশ্নটা জেনারেট করে ফেলছে, কঠিন প্রশ্ন, তখন খবর হয়ে যাবে। টিচাররা যদি নিজে প্রশ্ন জেনারেট করে, এটা তোমার বিপক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি। আর যদি স্যার টপিকের ওয়াইজে কোনো প্রশ্ন আনেন তোমার পরিচিত পরিমণ্ডল থেকে, এটা তোমার জন্য ভালো, এটা মনে রেখো। তো টপিক বড় হলে ভয় পাওয়ার কিছু নাই, কখনো কখনো এটা ডেভিড এন্ড গলিয়াতের মতো তোমাকে কি দিতে পারে, তোমাকে বেনিফিট দিতে পারে। ভয় পায় না, আত্মবিশ্বাস তোমাকে সামনের দিকে নিয়ে যাবে। মনে রাখো, বিশ্ববিদ্যালয়ের সিট অনেকগুলো, তোমার দরকার একটা। আর তুমি যদি বলো ভাই অমুক বিশ্ববিদ্যালয় এই ইউনিট আমি যেখানে পরীক্ষা দিব মাত্র 200 সিট ভাই, আরে মাত্র তোমার কি 200টা লাগবে নাকি? তোমার তো একটা লাগে, তুমি একটার জন্য টার্গেট করো না কেন? বুঝছো? তো চলো আমরা শুরু করি। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, ওখান থেকে আসছে ঐকতান কবিতার লাইন। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, এখানে কতটুকু কোন পদ, সর্বনাম বিশেষণ, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ। তো চলো আমরা একটু এগুলো নিয়ে একটু কথা না বললেই নয়, একটু কথা বলবো। এখন ইংরেজিতে যেটা পার্টস অফ স্পিচ, বাংলায় আমরা সেটাকে বলছি ব্যাকরণিক শব্দ শ্রেণী। আমি তোমাকে হুবহু বাংলা ইংরেজি পাশাপাশি প্যারালাল দেখাই দিব, যাতে করে পুরো ব্যাপারটা তোমার কাছে গ্রিপ করা খুব সহজ হয়। কথা বুঝতে পারছো? তো চলো তোমাকে আগে ইংলিশে দেখাই ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পার্টস অফ স্পিচ, কিভাবে ওইটার 8 প্রকারটা বাংলায় কিভাবে তুমি 8 প্রকারে পড়তে পারবা। ঠিক আছে, আসো। নাউন, তুমি ইংরেজি ভালো পারো তাই ইংরেজিটা আগে দেখাবো। তারপরে প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, তারপরে হলো চার না, অ্যাডভার্ব, তারপরে হলো প্রেপোজিশন, তারপরে হলো কনজাংশন, তারপরে হলো ইন্টারজেকশন। এখন তোমার যথাসম্ভব সর্বোচ্চ লেভেলের মনোযোগ দাও, জাস্ট আধা ঘন্টা আমাকে সময় দাও। কোশ্চেন এবং তোমার এই জায়গার সংজ্ঞা সহ সব তোমাকে ধরাই দিচ্ছি। একটু খেয়াল করো, এখানের এই ইন্টারজেকশন, যেটাকে আমরা এখন ইংরেজিতে ইন্টারজেকশন বলি, বাংলা সেটাকে বলা হয় আবেগ শব্দ। ভালো মতো বুঝবা, এটার আরেকটা নাম ছিল আগের বইগুলোতে। আগের বইগুলোর ওই নামটা এখন তোমাদের হয়তো নতুন বইতে বা নতুন ভাবে আর ব্যবহার করা হয় না, এটা সত্য। কিন্তু পাশাপাশি এটাও তো সত্য যে আগের বইয়ের ওই নাম থেকে এখন পরীক্ষায় প্রশ্ন সেট করে দিচ্ছে, সেগুলো তোমাকে জানতে হবে। দেখো, এই নাউন যেটা, নাউনকে ইংরেজিতে বলা হয় নাউন আর বাংলায় বলা হয় বিশেষ্য। প্রোনাউন যেটা, এটাকে বলা হয় সর্বনাম।
অ্যাডজেক্টিভ যেটা এটাকে বলা হয় বিশেষণ, ভার্ব যেটা এটাকে বলা হয় ক্রিয়া, আর অ্যাডভার্ব যেটা এটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ, আর প্রিপোজিশন যেটা এটাকে বলা হয় অনুসর্গ, যেটা কনজাংশন এটাকে বলা হয় যোজক। যদিও যোজকের ইংরেজি হুবহু কনজাংশন না, ওটা কানেকটিভস বা কানেক্টরস, কানেকটিভস বলা বেশি যুক্তিযুক্ত। এরপর ইন্টারজেকশন যেটা এটাকে বলা হয় আবেগ। এখন এখানে দুইটা নাম একটু ভালো করে বুঝতে হবে। ইন্টারজেকশনকে আমরা এখন নতুন ব্যাকরণ আবেগ বলছি, এটার পুরাতন নাম হচ্ছে অনন্বয় অব্যয়। এই নামে অ্যাভেলেবল পরীক্ষায় প্রশ্ন আসতেছে, এমনকি নতুন ব্যাকরণ মাধ্যমিকে আসার পরও। আমি মাধ্যমিক মাধ্যমিক কেন বলি, মাধ্যমিকের টার্মগুলোকে বেশি জোর দেওয়া হয়। তোমাদের এনসিটিভির যে গ্রামার বইগুলো আছে, তোমরা ইন্টারে যেগুলো পড়ো, ধরো প্রমিত বাংলা ব্যাকরণ, উচ্চতর বাংলা ব্যাকরণ, ভাষা শিক্ষা, অক্ষরপত্র, যে যে বইগুলো পড়ো সবই ভালো বই, সব এনসিটিভির বই। কিন্তু এই বইগুলো একটা বেজ আছে, মনির চৌধুরীর ব্যাকরণ যেটা 19 আগের বইটা, যেটা 21 সাল পর্যন্ত ছিল ওই বইটা, ওটাকে বেজ ধরে ওটার থট থেকে বাকি সব বইগুলোকে লেখা হয়েছে। বাকিগুলোর বিশাল থটটা ওইখান থেকে আসছে। ওই বইটা এখন মাধ্যমিকে না, এখন নতুন একটা বই আসছে। ওই নতুন ব্যাকরণের মডার্ন থট গুলোকে আবার ইন্টারমিডিয়েটে কি করা হয়, কিছু কিছু ক্ষেত্রে ফলো করা হয়। ওই জন্য মাধ্যমিকটাকে একটু বেস ধরে ধরে আমরা পড়তে হয়, পড়লে সুবিধা। বুঝছো? তা এখন যেটা যোজক, তো যোজক এটাকে আগে বলা হয়েছে অব্যয়। আর যেটা অনুসর্গ, এটা খুব জানা জরুরি, এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে পদান্বয়ী অব্যয়। অনুসর্গকে আরেকটা নামে ডাকা হয়, সেটা পদান্বয়ী অব্যয়। এখন আমি বিশ্বাস করি যে এই তিনটা সম্পর্কে তোমার ভালো ধারণা আছে, এগুলো নিয়ে তোমাদের কথা বলার দরকার হবে না। তুমি জানো যে কিছু নামকে বিশেষ্য বলে, বিশেষের পরিবর্তে সর্বনাম বসে, তারপরে বিশেষ এবং সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝাইলে তাকে বিশেষণ বলে। আর ক্রিয়া সম্পর্কে দু একটা তথ্য তোমাকে দিতে হবে, আমি দিব। আর এই জায়গাটা তোমাকে আমি সংক্ষেপে দেখাই দিব, দেখাই দিয়ে আগাবো। ওকে, এখন আসো ক্রিয়াপদ। কোনো কিছু করা বা হওয়াকে ক্রিয়া বলা হয়। কোনো পদ দ্বারা যদি কোনো কিছু করা বা হওয়া বোঝায়, তো ওই পদটাকে বলা হয় ক্রিয়াপদ। আচ্ছা, ঠিক আছে, সংজ্ঞা যাওয়ার দরকার নাই। ক্রিয়া যখন তুমি পড়বা, ক্রিয়ার অনেক ডাইমেনশন আছে। সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, এরকম। তারপরে মিশ্র ক্রিয়া, যৌগিক ক্রিয়া, এই টাইপের অনেক ঝামেলা আছে ক্রিয়ার ভিতরে। ক্রিয়ার অনেক রকমের রূপ আছে, এগুলো তোমাকে চিনতে হবে। তবে যেটা একদম না চিনলে নয়, এটা হচ্ছে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব, যেটা ইংলিশে, বাংলা রেখে বলে সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া। এখান থেকে আবার পাওয়া যায় যৌগিক ক্রিয়া। আবার ক্রিয়াপদ পড়তে গেলে কর্মপদের প্রসঙ্গ আসে, কর্মটা চিনতে হবে, কারণ কর্ম থেকে অ্যাভেলেবল প্রশ্ন আছে, আজকে তোমাকে আমি দেখাবো। এখন আসো, আমরা ক্রিয়াকে প্রধান দুইটা ভাগে ভাগ করে এখান থেকে, যেখান থেকে শুরু করতে চাই, একটা হচ্ছে সমাপিকা, আর একটা হচ্ছে অসমাপিকা। এখন এই সমাপিকা মানে হচ্ছে ইংলিশে যেটাকে বলা হয় ফাইনিট ভার্ব, আর এটাকে বলা হয় নন ফাইনিট ভার্ব। এখন ইংরেজির থট এখানে কাজে লাগাইলে কিভাবে লাগাবা, ওটা দ্বারা ক্রিয়া শেষ, বাক্যের পরিসমাপ্তি, ভাবগত জায়গা কমপ্লিট হয়। আর এখানে পরিসমাপ্তি হয় না, ভাবগত জায়গা কমপ্লিট না। কথা তো এটাই। তো এই জায়গাটাকে এখন দেখো, সমাপিকা এই শব্দটার সাথে এই সমাপ্ত শব্দটার একটা কাছাকাছি লেভেলের মিল আছে, খেয়াল করে দেখো। আমরা যখন বাংলা ছবিগুলো দেখতাম এক সময়, এখন আর দেখি না, দেখার সময় হয় না বা ভালো লাগে না খুব একটা, সব ছবি ভালো লাগে না। যেগুলো ভালো লাগে মাঝে মধ্যে দেখার চেষ্টা করি, অর্থাৎ উঁচু মানের যেগুলো আর কি। তো সিনেমা শেষ হলে ইংরেজিতে দা এন্ড হয়, আর বাংলা লেখা আসতো সমাপ্ত, মানে ছবিটা শেষ। সমাপিকা মানে যেটা দ্বারা ক্রিয়াপদ এমন ভাবে আসছে রূপটা, বাক্যটা শেষ হয়ে গেছে। তো মনে রাখবা, সমাপিকা ক্রিয়াপদ সাধারণত বাক্যের শেষে থাকে। এটা হচ্ছে এখান থেকে নোট। সমাপিকা ক্রিয়া সাধারণত বাক্যের কোথায় থাকে, বাক্যের শেষে থাকে। এখন প্রশ্ন করবো, ভাইয়া সাধারণত কেন বললেন? সাধারণত বললাম এই কারণে, সাহিত্যিক কোড যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এটা নিয়ম নাও রক্ষিত হইতে পারে। কারণ সাহিত্যে সাহিত্যিকরা স্বাধীন। আমাদের প্রচলিত ব্যাকরণে অনেক কিছু যে সিস্টেমটাকে আমরা ভুল বলি বা ব্যাকরণিক ভাবে এটা ঠিক না বলি, সাহিত্যে সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। যেমন অশ্রু জল, এটা ব্যাকরণিক প্রয়োগে ভুল, কে না জানে। অশ্রু মানে হচ্ছে চোখের জল, তো অশ্রু বলার পরে তার জল বলার দরকার হয় না। কিন্তু তুমি কবিতার ক্ষেত্রে দেখবা সবাই এটা ব্যবহার করতেছে যেখানে দরকার। অশ্রু জলে ভাসায় পাকা দাড়ি, বলিলা গবু, অর্থাৎ হবুচন্দ্র গবুচন্দ্র, ওই যে জুতা আবিষ্কার কবিতা। যখন রাজা বলল আমার পায়ে ধুলা কেন লাগে, সলভ করতে না পারলে সব করে করলা কাইটে হালামু,
তখন গোবুচন্দ্র টেনশনে পড়ে গেল, প্রেসারে পড়ে গেল, কাঁদতে কাঁদতে তার দাড়ি, পাকা দাড়ি সে ভিজায় ফেলছে, ওই জায়গায় বলছে অশ্রু জলে ভাসায় পাকা দাড়ি। তো রবীন্দ্রনাথ ব্যবহার করছে এই কথা। এখন তুমি যদি বলো রবীন্দ্রনাথ গ্রামার জানতেন না, তাহলে কি মানিজ্য থাকে? রবীন্দ্রনাথ গ্রামার না জানলে কি তুমি গ্রামার জানো? তো সাহিত্যে এগুলো হবে, সাহিত্যের ছন্দের তালের জন্য রক্ষার্থে এগুলো করা যায়। তোমার সোনার তরী কবিতার মধ্যে আছে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। বারেক মানে একবার, বারেক বলে ধর আব্দুল বারেক না। এখন একবার বললে এখানে 4 মাত্রা হয়, আর বার এক আলাদা করে বললো 4 মাত্রা হয়, কিন্তু বারেক বললে 3 মাত্রা হয়। এখন রবীন্দ্রনাথের দরকার ছিল 8 আর 5 মাত্রা, তাহলে উনি এটাকে কি করবেন, ছোট করবেন, কাস্টমাইজ করবেন, স্বাভাবিক ব্যাপার এটা। কথা বুঝছো? তো সাহিত্যে এগুলো সিম্পল। এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তার ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক। এখন এতটুকু তার ঘরে এনেছিল সোনার মতন মুখ, মতন, মতন লিখেছেন এখানে। এতটুকু তার ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক। এখন মত না বলে মতন কেন বলছেন? মত বললে 2 মাত্রা, মতন বললে 3 মাত্রা। তো সাহিত্যের কিছু হিসাব কিতাব আছে, ওগুলা ভিন্ন জিনিস। কিন্তু আমাদের স্বাভাবিক ভাষায় মনে রাখবা সমাপিকা সবসময় কোথায় থাকে? শেষে থাকে। যেমন আমি ভাত খাই, তুমি চিঠি লিখছো, বাবা বাজারে যাচ্ছেন, আমরা গান শুনছি। তাহলে শুনছি, যাচ্ছেন, লিখছো, খাই, সব কোথায় যাচ্ছে? বাংলা ব্যাকরণের শেষে যাচ্ছে। তো এখন সিস্টেম যেটা, ভালো মতো দেখো, চোখ বড় বড় করে দেখবা। আমরা বলি হচ্ছে এই শুরুতে থাকবে কর্তা, তারপরে থাকবে কর্ম, আর সবার শেষে থাকবে হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। এখন কি বুঝছো? তুমি যে বাক্যগুলো বলো নর্মালি, যেমন কাউসার ভাই, কাউসার ভাই কি করছেন? পড়াচ্ছেন। এখন কাউসার ভাই পড়াচ্ছেন, এখানের মধ্যে একটু খেয়াল করো তো, এই কাউসার ভাই হলো কর্তা, আর পড়াচ্ছেন হলো ক্রিয়া। এখন যদি আমি এখানে কর্ম ঢুকাই, আসো কর্ম ঢুকাই দিই, কারণ এটা পরিপূর্ণতা যদি আনতে হয় তাহলে কর্ম এখানে লাগবে, লাগবে না? আচ্ছা, তাহলে দেখো, কাউসার ভাই বাংলা পড়াচ্ছেন। এখন আসো, কর্ম ক্রিয়া সবগুলো এক জায়গা থেকে বের করে নেওয়া যায়। তাহলে কাউসার ভাই কর্তা, এই বাংলা এটা হলো কর্ম, আর পড়াচ্ছেন যেটা এটা হলো ক্রিয়া। তো এখন পড়াচ্ছেন এই ক্রিয়ার দ্বারা বাক্য শেষ হয় কি হয় না? হয়। ভাবগত দিক কমপ্লিট হয়ে গেছে। তো ভাবগত দিক যদি কমপ্লিট হয়, বাক্যের যে সংজ্ঞা, যে কতগুলো পদ পাশাপাশি বসে সুবিন্যস্ত ভাবে যদি অর্থপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে, তখন সেটা বাক্য। তো সবকিছু এখানে আছে। তো এখানে দেখো, কর্তাটা আগে, কর্মটা পরে, ক্রিয়াটা তার উপরে। এখন কর্ম যেটা, এটা বাক্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা দরকার নাই, অনেক সময় দরকার হয় না, কর্ম ছাড়া বাক্য হতে পারে। এমনকি কর্তা উজ্জ থাকতে পারে, সেক্ষেত্রে বাক্য হবে। যেমন একজন বলল যাই, যাই মানে আমি যাই। তো এখন শুধু যদি যদি সে শুধু যাই বলে, এটাও বাক্য। আবার সাহিত্যের ক্ষেত্রে এই কথা আরো বেশি জটিল। কিরকম জটিল? শুধু যাই দিয়ে না, একটা ধ্বনি দিয়েও বাক্য হয়, ধ্বনি দিয়েও বাক্য হয়। কিরকম? তোমরা পদ্মা নদীর মাঝি যদি পড়ো, ওখানে দেখবা কুবের যে ক্যারেক্টারটা আছে, ওই উপন্যাসের যেটা নায়ক চরিত্র, একটা জায়গায় দেখবা শ্বশুরবাড়ি যাওয়ার পরে অনেক কিছু সে বুঝতে পারে না, কথা কথা সে শুনে, এবং একটা সময় সে বলছে, মানে ওখানে লেখা আছে, কুবের সবকিছু বুঝিতে না পারিয়া বলিল অ। এই যে অ বলছে, মানে তার যে ভিতরকার, সে বুঝতেছে অথবা বুঝতেছে না, মাঝামাঝি লেভেলের যে অবস্থা, এই যে এক্সপ্রেশনটা, এটাও একটা বাক্য। সাহিত্যের হিসেব ভিন্ন। তুমি নর্মালি মনে রাখবা, শুরুতে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া, এটার নাম বাক্য। এখন দেখো, কর্তাকে যে কাজটা করেন, কাউসার ভাই এই বাক্যের কর্তা। আচ্ছা, ক্রিয়া সবার শেষে থাকবে, পড়াচ্ছেন বা পড়ান বা পড়ায়, যেভাবেই বলো। আর কর্ম থাকতে পারে, নাও থাকতে পারে। দেখো, কাউসার ভাই পড়াচ্ছেন, এটাও বাক্য। কাউসার ভাই বাংলা পড়াচ্ছেন, এটাও বাক্য। তো কর্ম বাক্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, ভালো মতো বোঝো। এখন প্রশ্ন হচ্ছে, আমি কর্মটা পাবো কি করে? আমি কি করে বুঝবো এটাই কর্ম? বা আমি কি করে বুঝবো এখানে কর্ম নাই? লেটস সি। মনে রাখবা, এই কর্ম মানে হচ্ছে বাক্যে ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে, প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায়, তাকে কর্ম বলে। এখন মজার বিষয় হচ্ছে, এই কর্মের ভিত্তিতে ক্রিয়া আবার তুমি ভাগ করতে পারবা। সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া, দ্বিকর্ম ক্রিয়া। ওই যে বলছিলাম, ক্রিয়া নানান রকমের হয়।
দেখো এখানেও নানান রকমের হয়। এখন তোমাকে কর্ম বের করার জন্য কোন জায়গায় হিট করা লাগবে? বলছে বাক্যে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। এখন এই কিটা দীর্ঘইকারের কি হবে, হ্রস্বইকারের কি হবে না? হ্রস্বইকারের কি যেটা, ওটা এখানে আসবে না। কেন আসবে না ব্যাখ্যা দিচ্ছি। এখন ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে জবাব তুমি পাবা সেটা হচ্ছে কর্ম। এখন কথা হচ্ছে, যদি তুমি জবাব না পাও তাহলে বুঝবা ওই বাক্যে কর্ম নাই। আর যদি তুমি জবাব দুইবার পাও, কি দ্বারা করলেও পাও, কাকে দ্বারা করলেও পাও, তাহলে বুঝবা এখানে দুইটা কর্ম আছে, মানে এটা দ্বিকর্মক ক্রিয়া। বুঝতে পারো নাই? এবার এক্সাম্পলটা খেয়াল করো। বললাম, দেখো, আহ, কাউসার ভাই হচ্ছে, ধরো বললাম যে হচ্ছে ফার্ম গেট যাচ্ছেন। এখন এই বাক্যের দিকে তাকাও। কাউসার ভাই ফার্ম গেট যাচ্ছেন। কি যাচ্ছেন? প্রশ্ন করা যাচ্ছে না। কাকে যাচ্ছেন? প্রশ্ন করা যাচ্ছে না। প্রশ্ন করা যাচ্ছে হচ্ছে কোথায় দিয়ে। কাউসার ভাই কোথায় যাচ্ছেন, সেক্ষেত্রে উত্তর আসে, কিন্তু কোথায় দিয়ে প্রশ্ন করার সিস্টেম নাই। এর মানে এখানে যাচ্ছেন যে ক্রিয়াপদটা আমি পাইছি এটা হচ্ছে অকর্মক, কারণ এটার সাথে কর্মযুক্ত নাই। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন যদি এই কথাটাকে আবার ধরো অন্যভাবে যদি বলি, কাউসার ভাই কি করছেন? বাংলা পড়াচ্ছেন। আগের বাক্যটা এবার নিলাম। এখন কাউসার ভাই বাংলা পড়াচ্ছেন, ক্রিয়াপদ কোনটা? পড়াচ্ছেন। প্রশ্ন করো কি পড়াচ্ছেন, উত্তর পাবা হচ্ছে বাংলা। তাহলে বাংলা হচ্ছে এই বাক্যের কর্ম। এই যে এখানে বাংলা আছে, এটা হচ্ছে কর্ম। তাহলে পড়াচ্ছেন যেটা, এটার পরিচয় কি হবে? ওখানে যাচ্ছেনের সাথে কর্ম না থাকার কারণে তাকে আমি অকর্মক ক্রিয়া বলেছি। আর পড়াচ্ছেন তার সাথে কর্ম আছে, এই জন্য তাকে আমরা বলবো হচ্ছে সকর্মক ক্রিয়া। এই জন্য তাকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে সকর্মক ক্রিয়া। ওকে, এখন আসো দ্বিকর্মক দেখার পালা। এবার ধরো বললাম যে কাউসার ভাই আমাকে বাংলা পড়াচ্ছেন। এখন তুমি প্রশ্ন করো, দেখো এখান থেকে তুমি দুইটা কর্ম পাবা। পড়াচ্ছেন তো, প্রশ্ন করো কি পড়াচ্ছেন, উত্তর হলো বাংলা। আচ্ছা, প্রশ্ন করো কাকে পড়াচ্ছেন, উত্তর হলো আমাকে। তাইলে এই যে পড়াচ্ছেনটা, এটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। এটা দ্বিকর্মক ক্রিয়া। তাহলে যে ক্রিয়ার সাথে কোনো কর্ম নাই সেটা অকর্মক ক্রিয়া। অকর্মক বলতে ক্রিয়াকে মিন করে, তার সাথে কর্ম নাই এই জন্য। তো যে ক্রিয়ার সাথে কর্ম নাই সেটা অকর্মক ক্রিয়া। যে ক্রিয়ার সাথে কর্ম থাকবে সেটা সকর্মক ক্রিয়া, সমানের সাথে। আর যার সাথে দুইটা কর্ম থাকবে তাকে বলা হবে দ্বিকর্মক ক্রিয়া। এখন আসো, আমরা যখন ধরে কর্ম শিখলাম, এটা হচ্ছে কর্মের যে পড়াশোনা, তার উপরের লেভেলের, উপরের ফিল্টারের পড়া। একটা টপিকের ফিল্টার আছে, লেয়ার আছে, উপরের দিক, মাঝখানের দিক, নিচের দিক, এভাবে। বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সাধারণত নিচের দিক থেকে, ডিপ লেয়ার থেকে করা হয়। এখানে একটা ডিপ লেয়ার আছে। ডিপ লেয়ারটা কোনটা একটু খেয়াল করো। তুমি কর্ম শিখছো প্রথমত, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে জবাবটা আসে সেটা কর্ম। তারপরে তুমি তার আইডেন্টিফিকেশন শিখছো, কি দ্বারা প্রশ্ন করে কর্ম পাচ্ছো বা কাকে দ্বারা প্রশ্ন করে কর্ম পাচ্ছো। আবার দেখছো কর্ম নাই, এটা তুমি শিখলা। এটা উপরের লেয়ার। আচ্ছা, এই টপিকের ডিপে যদি যাও তখন ঝামেলা হবে। কিরকম হবে দেখো, আমি দেখাই। কাউসার ভাই আমাকে বাংলা পড়াচ্ছেন, তো আমাকে যদি কর্ম হয়, বাংলাও যদি কর্ম হয়, দেখো তো কি দ্বারা প্রশ্ন করলে আমরা সবসময় বস্তু পাবো, খুবই সিম্পল ব্যাপার। আর কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা সবসময় ব্যক্তি পাবো। এখন দ্বিকর্মক যদি ক্রিয়া হয়, তাইলে একটা কর্ম ডেফিনেটলি দ্বিকর্মক হবে, সরি, বস্তুবাচক হবে। আর আরেকটা কর্ম অবশ্যই ব্যক্তিবাচক হবে। দুই টাইপের ঘটনা এখানে ঘটবে। তো যদি দুই রকমের কর্ম হয়, তখন সেটার আইডেন্টিফিকেশন নিয়ে একটা প্রশ্ন আসে। এটা হলো কর্মের মূল জায়গা, একটু খেয়াল করো। এই দ্বিকর্মক ক্রিয়ার ক্ষেত্রে এটা খুবই জরুরি। খুব ভালো মতো দেখো তাহলে, ওই উদাহরণ যেটা যেটা এখানে ছিল, এটা আমরা আবার নিচ্ছি। কাউসার ভাই আমাকে বাংলা পড়াচ্ছেন, এটা আমরা আবার নিচ্ছি। খুব ভালো মতো খেয়াল করো। কাউসার ভাই আমাকে বাংলা পড়াচ্ছেন। তাহলে আমরা এখানে কর্ম পাইছিলাম কয়টা? আমরা কর্ম পাইছিলাম হলো দুইটা।
একটা ছিল বাংলা, একটা ছিল আমাকে। তো আমাকে যেটা এটা ছিল ব্যক্তিবাচক, আর বাংলা যেটা এটা ছিল হচ্ছে বস্তুবাচক। এই না কথাটা? তো মনে রাখবা, যদি ক্রিয়াটা দ্বিকর্মক হয়, এই যে পড়াচ্ছেন, এটা তো একটা দ্বিকর্মক ক্রিয়া নিঃসন্দেহে, তাই না? এটা একটা দ্বিকর্মক ক্রিয়া। তো যদি ক্রিয়া দ্বিকর্মক হয় সেক্ষেত্রে ব্যক্তিবাচক যেটা হবে আর বস্তুবাচক যেটা হবে, এটার আলাদা আলাদা পরিচয় আছে। সেই পরিচয়টা কি? সেই পরিচয়টা হলো, যেটা বস্তুবাচক সেটা হচ্ছে মুখ্য কর্ম, আর যেটা ব্যক্তিবাচক সেটা হলো গৌণ কর্ম। এটা হলো গিয়ে এই কর্মের ডিপ লেয়ারের কোশ্চেন, পরীক্ষা আসলে এটা আসবে, অন্য কিছু আসবেই না, বাকিগুলো হুদাই। কারণ ওইগুলো না শিখলে তুমি এটা শিখতে পারবে না। আর এডমিশনের প্রশ্ন উপরের থেকে করে না, নিচের থেকে করে নর্মাল, তুমি প্রশ্ন ঘাটলে বুঝতে পারবা। তাহলে দেখো, কাউসার ভাই আমাকে বাংলা পড়াচ্ছেন, আমাকে এটা ব্যক্তিবাচক, আমি বুঝতে পারছি এখানে ব্যক্তিকে মিন করে, আমি বুঝতে পারছি এখানে বস্তুকে মিন করতেছে। তো যেটা বস্তুকে মিন করে সেটা মুখ্য হয়, যেটা ব্যক্তিকে মিন করে সেটা গৌণ হয়। এখন তোমার স্বাভাবিক সেন্স বলতেছে ভাই, যেটা ব্যক্তিকে মিন করতেছে এটা যদি মুখ্য হইতো তাহলে ভালো হইতো, আর যেটা বস্তুকে বোঝাচ্ছে এটা গৌণ হইলে ভালো হইতো। কারণ ব্যক্তি গৌণ হয়ে যাচ্ছে, এটা মানতেও তো খারাপ লাগে। তো তোমার খারাপ লাগলো, কিছু করার নাই, বাস্তবতা এটা। প্রশ্ন হচ্ছে বাস্তবতা কেন এটা, কেন বস্তুটাই মুখ্য হবে, কেন ব্যক্তিটাই গৌণ হবে? তার উত্তর হলো, এবার দেখো উত্তরটা হলো, এই যে ক্রিয়া, যেটা ক্রিয়ার কাছাকাছি যেটা থাকে এটা মুখ্য হয়, আর একটু দূরে যেটা থাকে সেটা গৌণ হয়। এখন ক্রিয়াপদ হলো পড়াচ্ছেন, তার কাছাকাছি আছে হচ্ছে বস্তুটা, আর পড়াচ্ছেন থেকে দূরে আছে হলো আমাকেটা। বাবা আমাকে কলম কিনে দিলেন, এই উদাহরণটা তোমরা প্রত্যেকে দেখছো। দেখো তো, বাবা আমাকে, ধরো বললাম যে বই দিলেন, হ্যাঁ বাবা আমাকে বই দিলেন। তো বাবা যে তোমাকে বইটা দিল, ক্রিয়াপদ কোনটা? দিলেন। কি দিলেন? বই। কাকে দিলেন? আমাকে। দেখো, বই চলে গেছে ক্রিয়াপদের কাছে, আর আমাকে চলে আসছে আর একটু দূরে। তো তুমি যেখানেই দ্বিকর্মক হবে, যেখানেই দ্বিকর্মক হবে সব ক্ষেত্রে এটা একদম 100% এটা রক্ষিত হয়। বস্তু যেটা সেটা ক্রিয়াপদের কাছে চলে যায়। বুঝতে পারছো? মজনু লাইলিকে ফুচকা খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে? ফুচকা। কাকে? লাইলিকে। তো লাইলি আগে আসে, ফুচকা পড়ে যায়, খেয়াল করে দেখো। তুমি নিজের মতো করে যদি মনে করো এখানে এটা ঘুরে ফিরে অন্যভাবে দেখাইবা, সম্ভব না। বাকি সিকোয়েন্স মেনটেন করলে এটা এরকমই দাঁড়াবে। এখন পরীক্ষায় যদি প্রশ্ন হয়, সেখান থেকে আসবে এরকম, যে দ্বিকর্মক ক্রিয়ার ব্যক্তিবাচক কর্মকে কি বলে, দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মকে কি বলে, এই প্রশ্ন এখান থেকে আসার সমূহ সম্ভাবনা কর্মের ক্ষেত্রে। তো আমাদের স্বাভাবিক সেন্সে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কর্ম বললে কাজকে বুঝি, কিন্তু দেখো এখানে কর্ম বললে কাজ বোঝাচ্ছে না। কর্ম বললে এমন একটা নাউনকে বোঝাচ্ছে যেটাকে আশ্রয় করে কাজটা হচ্ছে। এবং কর্ম বা অবজেক্ট সবসময় নাউন হবে, এটা মাথায় রাখবা। সাবজেক্ট যেমন নাউন হয়, অবজেক্ট এরকম কি হয়? নাউন হয়। এখানে বই, আমাকে, এগুলো নাউন। কথা কি বুঝতে পারছি? এগুলো মাথায় রাখবে, এগুলো ভুলে গেলে চলবে না। আচ্ছা, এখন আর নাউন যেটা প্রোনাউন সেটা আলটিমেটলি। এখন আমরা কর্মের জায়গাটা কভার করে ফেলাইছি, এখন আসো সমাপিকা ক্রিয়া থেকে আমরা কর্মে আসছিলাম। এই যে সমাপিকা ক্রিয়া, কর্তা কর্ম ক্রিয়া, আমরা কর্ম নিয়ে আলোচনা করেছি। এখন অসমাপিকা ক্রিয়াটা বুঝবো। এখানে আরেকটা প্রশ্ন আছে, ডেঞ্জারাস লেভেলের প্রশ্ন, এটা শিখে আমরা সামনে চলে যাব। আর কর্মের ক্ষেত্রে আরেকটা জিনিস একটু একটু আলোচনার দাবি রাখে, সেটা হচ্ছে সমধাতুজ কর্ম। তো সমধাতুজ কর্ম যেটা, চলো সেটা একটু দেখাই দিয়ে আসি, যেহেতু কর্মে আসছি আমরা। দেখো, সম ধাতুজ কর্ম। আচ্ছা, কথাটার দিকে একটু খেয়াল করো। সম ধাতুজ। আচ্ছা, এই সম মানে হলো সমান, আর ধাতুজ মানে হলো ধাতু থেকে জন্ম। তাহলে সমধাতুজ মানে সমান ধাতু থেকে জন্ম। সমান ধাতু মানে মূলত একই ধাতু। সমান ধাতু মানে মূলত একই ধাতু। তো একই ধাতু থেকে যদি ক্রিয়ার কর্ম, আর আসো ব্যাখ্যাটা দিই, কর্মপদ আর ক্রিয়াপদ একই ধাতু থেকে যদি আসে, যেমন আমি বললাম দারুণ এক খাওয়া খেয়েছি। দারুণ এক খাওয়া খেয়েছি। লোক হিয়ার, দেখো এখানে খেয়েছি এটার ধাতুটা হচ্ছে খা, খাওয়া এটার ধাতুটাও হচ্ছে খা। ধাতু মানে হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ। তাহলে খেয়েছি এটার ধাতু খা।
খাওয়া এটার ধাতুটাও তো খা। এখন বাক্যে তুমি কর্ম বের করো তো। দারুণ এক খাওয়া খেয়েছি। এখন খেয়েছি হলো ক্রিয়াপদ, ক্রিয়াপদকে প্রশ্ন করো কি খেয়েছি, উত্তর হবে খাওয়া। আচ্ছা, আবার দেখো বেশ এক খেলা খেলেছি। এখন এই জায়গাটাকে আবার একটু খেয়াল করো, আমরা এখানে পাইলাম দুটার কর্ম ধাতু এক। এখানে দেখো আবার বেশ এক খেলা খেলেছি, খেলেছি এটা ধাতুটা কি? এটার ধাতু হচ্ছে খেল। খেলা এটা ধাতুটা কি? খেল। তাহলে এখানে দেখো খেলেছি ক্রিয়াপদ, কি খেলেছি? খেলা। এই খেলা হলো কর্মপদ। খেয়াল করে দেখো, বোর্ডের দিকে তাকাও, আমার দিকে না, বোর্ডের দিকে তাকাও, দেখো তো একই ধাতু খা, খা থেকে ক্রিয়াপদ আসছে, খা থেকে কর্মপদ আসছে। আবার একই ধাতু খেল, এখান থেকে ক্রিয়াপদ আসছে, এখান থেকে কর্মপদ আসছে, রাইট? তো সমধাতুজ মানে হচ্ছে একই ধাতু থেকে যদি ক্রিয়াপদ আসে এবং কর্মপদ যদি ওই ধাতু থেকে আসে, তখন ওই কর্মকে সমধাতুজ কর্ম বলে। এর মানে এখানে যে খাওয়াটা পাইছো এটা একটা সমধাতুজ কর্ম, এখানে যে খেলাটা পাইছো এটাও একটা কি? সমধাতুজ, সরি, এখানে এটাও কি? সমধাতুজ কর্ম। তাহলে সমধাতুজ কর্মটাকে আমরা যদি সহজ করে বলি আরেকভাবে বলতে পারি যে ক্রিয়ার ধাতু সমান সমান কর্মের ধাতু। এটা হচ্ছে সমীকরণ। দেখো, ক্রিয়ার ধাতু খা, কর্মের ধাতু খা। ক্রিয়ার ধাতু খেলা, খেল, আবার সরি খেলেছি, খেল, খেলা, খেল। তাহলে এই কথাটাকে আমরা এভাবে লিখে দিই। দেখো, আমরা যদি বলি যে ক্রিয়ার ধাতু সমান সমান কর্মের ধাতু, তাই না? এই ক্রিয়ার ধাতু আর কর্মের ধাতু যদি সমান হয়, এইরকম ক্রিয়ার ধাতু আর কর্মের ধাতু যদি সমান হয়, সেক্ষেত্রে ওই জায়গায় আমরা কি পাই? আমরা পাই হচ্ছে সমধাতুজ কর্ম। এই হচ্ছে হিসাব, মনে থাকবে। সমধাতুজ মানে সমান ধাতু থেকে জন্ম। এবং এই সমধাতুজ কর্মের আরেকটা নাম আছে, সেটা হলো ধাত্বর্থক কর্মপদ। ধাত্বর্থক কর্মপদ ওই একই কথা, যেটা সমধাতুজ কর্ম সেটাই ধাত্বর্থক কর্মপদ। কারণ পরীক্ষায় মনে করো সমধাতুজ দিয়ে প্রশ্নটা আসলো না, আসলো ধাত্বর্থক কর্মপদ দিয়ে, সেক্ষেত্রে তোমাকে বুঝে রাখতে হবে যে এটারই নাম হচ্ছে এটা, এটা আলাদা কিছু না, ভিন্ন কিছু না। হ্যাঁ, তুমি এটা না জানলে বিপদে পড়বা। যেমন ধরো একজন শিখছে যে এই রোগে মোটা ইয়ে দিয়ে কি বলে সিরিজ দিয়ে এই লেভেলের ইনজেকশন পুশ করতে হবে। তো এখন পরের পেজে লেখা ছিল যদি রোগীটা চতুষ্পদ জন্তু হয়, অর্থাৎ গরু ছাগল যদি হয় সেক্ষেত্রে। এখন যদি রোগী চতুষ্পদ জন্তু হয় ওই পর্যন্ত আর ডাক্তার পড়ে নাই, সে খালি পড়ছে এই রোগটাতে এই লেভেলের সিরিঞ্জ দিয়ে এই পরিমাণের ইনজেকশন পুশ করা লাগে। এখন এটা শেখার পরে সে যদি যায় এই এই রোগে এই পরিমাণের ইনজেকশন মানুষের উপরে মারে, তাহলে সমস্যা হয়ে যাবে না? কিন্তু বিশাল জায়গায় দেওয়া হবে, পরের লাইন পড়া লাগবে। পরের পেজে সেটা ছিল যে যদি রোগীটা চতুষ্পদ জন্তু হয় সেক্ষেত্রে। তো তুমি পড়ছো সমধাতুজ কর্ম মানে এটা, পরীক্ষায় দিয়ে দিল ধাত্তর্থ কর্মপদ থেকে, তুমি বলা কমন পড়ে নাই, পড়ছে এটাই, এটা মাথায় থাকবে। ক্রিয়ার ধাতু সমান সমান কর্মের ধাতু। এখন আসো অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া মানে হচ্ছে অসমাপ্ত, যেখানের মধ্যে আমরা সমাপ্ত সমাপ্ত ভাইব খুঁজে পাই না, এমন হলে তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন দেখো, আমরা মাঠে খেলতে, দেখো খেলতে ডেফিনেটলি ক্রিয়াপদ, অবশ্যই ক্রিয়াপদ। কিন্তু খেলতে এই কথা পর্যন্ত আমি গেছি, কিন্তু বাক্যটা শেষ হয়েছে কিনা খেয়াল করো তো। আমি সমাধানে বাক্যের ভাবগত জায়গায় কমপ্লিট করতে পারছি কিনা, না পারি নাই। আমরা মাঠে খেলতে যদি বলো গেলাম, এবার ঠিক আছে। তাহলে এখন খেয়াল করো তো, অসমাপিক ক্রিয়া মানে হচ্ছে সে বাক্যকে শেষ করতে পারে না। এই খেলতে একটা অসমাপিক ক্রিয়া, সে বাক্যকে শেষ করতে পারে নাই, সমাপিক ক্রিয়ার সাহায্য লাগছে। ওই যে বলছে সমাপিক ক্রিয়া বাক্যে শেষে থাকে, শেষে যেটা আসবে এটা অবশ্যই সমাপিক হবে। একটা বাক্যে যদি 10টা ক্রিয়াও থাকে, মনে করো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা তো বাক্যকে বড় করতে পারি, পারি না? 10টা ক্রিয়াও যদি থাকে, একদম শেষে যেটা থাকবে সেটা সমাপিক ক্রিয়া হবে, এটা মাথায় রাখবা। তো দেখো আমরা মাঠে খেলতে গেলাম, এই খেলতে পর্যন্ত তুমি যদি হিসাব করো খেলতে, তাহলে এই খেলতে এটা হচ্ছে অসমাপিকা।
আর গেলামটা হচ্ছে সমাপিকা। এই খেলতে আর গেলাম সবটা মিলে একটা নতুন ক্রিয়া হয়েছে, এটার নাম হলো যৌগিক ক্রিয়া। এটা হলো গিয়া এই জায়গার ডিপ্লিয়ারের প্রশ্ন। যদি প্রশ্ন আসে এখান থেকে এই প্রশ্নটা আসতে পারে যে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া যদি পাশাপাশি বসে পুরোটাকে একসাথে কি বলে? যৌগিক ক্রিয়া বলে। তাহলে এখানে যৌগিক ক্রিয়া হওয়ার জন্য কয়টা ক্রিয়া দরকার হবে? দুইটা ক্রিয়া দরকার হবে। একটা অসমাপিকা ক্রিয়া লাগবে, একটা সমাপিকা ক্রিয়া লাগবে। মাঝখানে কোনো কিছু থাকতে পারবে না। মাঝখানে কোনো কিছু যদি চলে আসে তাহলে আর হবে না, পাশাপাশি থাকা লাগবে অসমাপিকা আর সমাপিকা, তখন পুরোটাকে বলা হয় যৌগিক ক্রিয়া। যেমন সাইরেন বেজে উঠলো, একটা বেজে একটা উঠলো। ঘটনাটা শুনে রাখো, একটা শুনে একটা রাখো। আমরা মাছ ধরতে যাই, ধরতে আর যাই। এখন এই অসমাপিকা ক্রিয়া চিনবার কিছু লক্ষণ আছে, মনে রাখো, আমি ভাই এটা বলে দিচ্ছি। এই অসমাপিকা ক্রিয়া চিনবার লক্ষণ আমি বলে দিই। সাধারণত তে বা লে যুক্ত থাকে সাধারণত। তবে এই যে এ যেটা বা এই যেটা গেয়ে ধরে এই টাইপের আর কি, হ্যাঁ, সে গান গেয়ে চলেছে, সে ভাত খেয়ে চলেছে, হ্যাঁ, তারপরে সে আমার সামনে নেচে গেল। এই যে নেচে, খেয়ে, গেয়ে অনেকটা এ যুক্ত থাকে আর কি, হ্যাঁ, বিভক্তির মতো করে। এটা পরিষ্কার করে বোঝার জন্য শোনা রাখা জরুরি। এ যুক্ত থাকে, নেচে, গেয়ে, খেয়ে এই টাইপের। এগুলো ডেফিনেটলি অসমাপিক ক্রিয়া। আর এখানে লে দিয়ে দেখো, ধরলে, করলে, খেললে, গেলে, আনলে, চললে, সবগুলো অসমাপিক ক্রিয়া। যেমন মাছ ধরলে ভালো লাগে, দেখো ধরলে দিয়ে ক্রিয়াপদ শেষ হচ্ছে না। আবার মাছ ধরতে ভালো লাগে, ধরতে দিয়ে ক্রিয়াপদ শেষ হচ্ছে না, আবার একটা দরকার হচ্ছে। খেলতে, চলতে, আনতে, ফিরতে, চললে, তারপরে করলে, ধরলে, মরলে, সবগুলো লে যুক্ত গুলো অসমাপিক ক্রিয়া হয়, এ যুক্ত গুলো অসমাপিক ক্রিয়া হয়। এটা মাথায় রাখবা। তাই ক্রিয়াপদ নিয়ে আর কোনো কথা নাই, আমরা ক্রিয়াপদের বাইরে চলে যাব। এখন আসো, তোমাদেরকে বলছিলাম অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন, কনজাংশন আর আবেগ নিয়ে একটু করে ধারণা দিয়ে দিবে। এগুলো খুব সহজ আছে, এগুলো নিয়ে খুব বেশি সময় লাগার কথা না। আচ্ছা, ক্রিয়াকে যদি বিশেষিত করে তখন তাকে ক্রিয়া বিশেষণ বলা হয়। এই ক্রিয়া বিশেষণ যেটা, এটা আবার নতুন ব্যাকরণে নানান সেন্সে আসছে, এই হলো ঝামেলা। অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। ভালো মতো দেখো, আমরা বললাম ঘোড়া দ্রুত দৌড়ায়, তাহলে দৌড়ায় এখানে ক্রিয়াপদ। কেমন দৌড়ায়? দ্রুত দৌড়ায়। এই যেটা দ্রুত পাচ্ছ, দ্রুত, এটাই হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। কারণ সে দৌড়াইকে এখানে মডিফাই করছে বা বিশেষিত করছে। এখন ইংরেজিতে যেটা এম পি টি, এটা জানা জরুরি। এমপিটি মানে ম্যানার প্লেস টাইম। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। অর্থাৎ ম্যানার মানে হচ্ছে তুমি যদি কিভাবে দিয়ে প্রশ্ন করো তাহলে ম্যানার পাবা। কিভাবে হাঁটে? ধীরে হাঁটে। কিভাবে লিখে? জোরে লিখে। বুঝতে পারছো? এইগুলো হচ্ছে এই আস্তে, ধীরে, জোরে, দ্রুত, এগুলো হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ ম্যানার। প্লেস মানে হচ্ছে কোথায় দিয়ে তুমি যদি প্রশ্ন করো। বইটা কোথায় রাখছো? উপরে রেখেছি, এই উপরেটা। মিছিলটা কোথায় গেছে? সামনে গেছে। হ্যাঁ, তারপরে ধরো সবুজ আমার কোথায় বসলো? পেছনে বসলো। এই জায়গাগুলো এখানে অ্যাডভার্বের কাজ করছে, সামনে, এগিয়ে, পিছনে, এই টাইপের জিনিসগুলো ডেফিনেটলি অ্যাডভার্ব অফ প্লেস। এরপরে অ্যাডভার্ব অফ টাইম। তুমি যদি প্রশ্ন করো কোথায় দিয়ে, তো তুমি প্লেস পাইলা। আর যদি কখন দিয়ে প্রশ্ন করো, কখন, যদি প্রশ্ন করো কখন দিয়ে, তখন তুমি অ্যাডভার্ব অফ টাইম পাবা। যেমন ধরো, কখন আসবো? সন্ধ্যায় আসো। সন্ধ্যায় এসো, এই এসো কথাটাকে টাইম দিয়ে মডিফাই করা হয়েছে, সন্ধ্যায়। বিকালে আড্ডা হবে। আড্ডা হবে কোথায়? কখন? বিকালে। এই যে সময়গুলো ক্রিয়াপদকে মডিফাই করতেছে। কোন সময়টাতে আড্ডা হবে? বিকালে আড্ডা হবে। তা আড্ডা হবে ক্রিয়াপদ কোন সময়টায়? বিকালবেলা। এই জায়গাগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, এটা মাথায় রেখে দিও, খুব দরকার হবে। এর বাইরে আরো ছোটখাটো দুইটা অ্যাডভার্ব আছে, একটা পদানুক্রিয়া ক্রিয়া বিশেষণ দরকার না, একটা নেতিবাচক দরকার নেই আপাতত। প্রশ্ন থাকলে সেখানে আলোচনা করে দেব। এরপরে আসো অনুসর্গ, যেটাকে ইংলিশে আমরা বলেছিলাম প্রেপোজিশন। আলাদা পেজ নিলাম না, এখানে দেখাই দিচ্ছি। ভালো মতো দেখো, এই অনুসর্গ বা প্রাধান্য বা প্রিপোজিশন যেটা, তুমি ইংলিশে তো প্রিপোজিশন চিনো, এটা নিয়ে তো প্যারা খাওয়ার তো কিছু নাই। যেমন ইংলিশে তুমি যখন বলো হচ্ছে টু, বাংলা এটা হচ্ছে প্রতি, তারপরে হচ্ছে দিকে, তারপরে ধরো হচ্ছে গিয়ে পানে। তারপরে ইংলিশে যখন তুমি বলো হচ্ছে বাই, এটা বাংলায় ধরো দ্বারা, তারপরে দিয়া, তারপরে হচ্ছে কর্তৃক। আচ্ছা, ইংলিশে তুমি যখন বলো হচ্ছে
উইদাউট, আচ্ছা উইথ দিয়ে কি লিখি, উইথ। উইথ মানে হচ্ছে সাথে, তারপরে হচ্ছে শনে, সঙ্গে, তারপরে সহিত। আচ্ছা তাহলে উইদাউট বাদ যাবে কেন? উইদাউট মানে হচ্ছে বিনা, বিনা, তারপরে ধরো হচ্ছে ছাড়া, তারপরে ধরো হচ্ছে এই যে ব্যতি রেখে, এটা উইদাউট। ওকে, তারপরে ধরো হচ্ছে বিহনে, তুমি বিহনে বন্ধু আমার কে আছে, এই যে বিহনে। তারপরে হচ্ছে তোমার এই যে বই, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এটা বইটা বড় সই দিয়েও লেখা হয়, একই কথা। এই বিনা, বিহনে, ছাড়া, ব্যতিরেকে, তারপরে হচ্ছে তোমার বই, এগুলো সবগুলি হচ্ছে উইদাউট। ইংলিশে যেটা উইদাউট, বাংলা এগুলোর একই অর্থ। আরেকটা কি যেন আছে, হুম, তারপরে হচ্ছে তোমার আরো দুটা দেখাই দিই এখানে। ধরো আমরা বললাম হচ্ছে যে অন, অন মানে কি উপরে, তারপরে তোমার এই আন্ডার, আন্ডার মানে কি নিচে। এখন উপরেরটা আবার ইংলিশে অন হয়, আপ হয়, তারপরে অ্যাভাব হয়। এই নিচেটা আবার ইংলিশে আন্ডারের পাশাপাশি বিলো হয়, বিনিথ হয়। অর্থাৎ অবস্থানের উপর ডিপেন্ড করে এগুলাকে কি করা যায়, আলাদা আলাদা করে সংজ্ঞায়িত করার সুযোগ আছে। তারপরে এ হচ্ছে ফ্রম, ফ্রম মানে কি হতে, তারপরে হচ্ছে থেকে, এই যে জিনিসগুলোকে তুমি চিনলা, যেগুলোকে তুমি ইংলিশে পড়ে পড়ে জীবন শেষ করে ফেলাইছো প্রিপজিশন, বাংলায় সেগুলোকে বলা হয় অনুসর্গ। এটার আরেকটা নাম আছে মাথায় রেখো বাংলায়, সেটা হচ্ছে পদান্বয়ী অব্যয়। এই পদান্বয়ী অব্যয়ের, পদান্বয়ী মানে হচ্ছে পদের সাথে পদের অন্বয় বা সম্পর্ক তৈরি করে এমন, অন্য শব্দের অর্থ রিলেশন। ক্লিয়ার? এগুলো অনুসর্গ। এরপরে থাকে কি, অনুসর্গের পরে থাকে হচ্ছে যোজক আর আবেগ। আচ্ছা, এখন দেখো এই যে যোজক যেটা, তো যোজক মানে হচ্ছে যুক্তকারী, এক কথায় শেষ। যোজক মানে যুক্তকারী। তো তোমরা ইংরেজিতে নর্মালি কম্পাউন্ড সেন্টেন্সে যাদেরকে ব্যবহার করো, এবং ও আর, বুঝতে পারছো, কিন্তু, সুতরাং, হয়তোবা, নয়তোবা, অতএব, যা হোক, তারপর, এগুলো, তাই, হ্যাঁ, এই জিনিসগুলোকে বাংলায় বলা হয় সোজা বাংলায় যোজক। যোজকের অনেক ধরনের ডাইমেনশন আছে, অনেক ধরনের যোজক আছে, বুঝতে পারছো? তবে নর্মালি যোজক চেনার জন্য তুমি ইংরেজিতে কানেক্টর বা কানেকটিভস মনে রাখবা, আর আমি কিছু এখানে উদাহরণ লিখে দিচ্ছি, যেমন হচ্ছে এই যে এবং, ও, তারপরে আর, কিন্তু, কিংবা, তাই, তথাপি ইত্যাদি। তবুও, যেটা, তবুও, এটাও যোজক হিসেবে ইউজ করা হইতে পারে। এরপরে হচ্ছে তোমার আবেগ, যেটাকে আমরা বলছি যোজক, তো চিনলাম, কনজাংশন। আর যেটা আবেগ, এটাকে কি বলছিলাম, বলছিলাম ইন্টারজেকশন। এখন তুমি খুব খুশি হইছো, বা একটা জিনিস দেখে খুব সুন্দর লাগছে, তখন তুমি বলো হচ্ছে বাহ কি সুন্দর। তারপরে তুমি কখনো কখনো বিরক্ত হয়েছো, বলো উফ আজকে কি গরম, অথবা কি ঠান্ডা, সহ্য করা যাচ্ছে না। তারপরে তুমি কখনো কখনো কারো উপরে খুব রাগ হয়েছে তোমার, ছি ছি তুই এই কাজটা করতে পারলি, তোর দাদা চেয়ারম্যান ছিল, তোর বাপ হাজি মানুষ, আর তুই ছাগল চুরি করে ধরা পড়ছস, ছি ছি এটা খুব খারাপ করছিস। বা ধিক, তুই এটা কি করতে পারলি, ধিক মানে হচ্ছে তার মনে করে কিছুটা ঘৃণার স্বরে বলা, তোর প্রতি ধিক্কার, তুই এটা করতে পারলি। ঠিক আছে, আবার কখনো কখনো আমরা বলি ওগো আসো না আজকে একটু ফুচকা খাই, তাহলে এটা কি, এটা হচ্ছে সম্বোধন। বুঝতে পারছো, কাকে ডাকলা, এটাকে সম্বোধন আবেগ বলা হয়। ওগো যেটা, হ্যাঁ, সম্বোধন আবেগ। এভাবে তুমি জানো ওয়াও কি সুন্দর, ইত্যাদি ইত্যাদি, আয় হায় আমার এখন কি হবে, এই জাতীয় জিনিস যেগুলো মনের চূড়ান্ত আবেগগুলো প্রকাশ করে, দুঃখ, বেদনা, হতাশা, আনন্দ, এগুলোকে আবেগ শব্দ বলা হয়। এটা সবচেয়ে সহজগুলোর একটা। তবে কখনো কখনো তোমাকে এটার একটু চিপা থেকে প্রশ্ন করতে পারে, বেশ, তবে, তাই হোক, বেশ তবে তাই হোক, তাহলে বেশ এখানে কি? বেশ হলো সিদ্ধান্ত আবেগ, এটাও পরীক্ষায় আসে। বেশ হলো সিদ্ধান্ত আবেগ, এটা মাথায় রাখো। তো এই ছিল তোমার এটার উপরে একটা ওভারভিউ। এখন ভিতরে আবার যেখানে প্রয়োজন হবে, প্রয়োজন অনুযায়ী ভাই আবার এখানে দেখাবো, কোনো অসুবিধা নাই। আশা করি তোমাকে এটার ব্যাপারে একটা ভালো ধারণা আমি দিয়ে দিতে পারছি। ঠিক আছে, এই যে আসো আমরা এবার বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী। এখন প্রশ্ন হচ্ছে এই যে বিপুলা, এটা কোন পদ?
এই হলো কথা। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতা থেকে নেওয়া। আর বিপুলাকে অনেকে বলছে ক্রিয়া বিশেষণ, আমরা বলেছি শুধু বিশেষণ। ভালো মতো বুঝবা। বিপুলে পৃথিবীর কতটুকু জানি, এখানে কতটুকু কোন পদ। এখন যারা ক্রিয়া বিশেষণ মনে করে তারা বলতেছে ভাইয়া এটা জানি কথাটাকে মডিফাই করছে, সেক্ষেত্রে এটা ক্রিয়া বিশেষণ। আর আমরা উত্তর হিসেবে নিয়েছি বিশেষণ। এটা ভালো উত্তর মনে হয়েছে, কেন মনে হয়েছে এবার ভালো মতো বুঝো। কতটুকু, ঠিক আছে জানিকে মডিফাই করে, কিন্তু এটা মূলত পৃথিবীর মডিফায়ার। খেয়াল করে দেখো, পৃথিবীর কতটুকু, জানির কতটুকু না, পৃথিবীর কতটুকু। কারণ এখানে দেখো একটা র বিভক্তি যুক্ত আছে। তো র বিভক্তি গুলো সাধারণত কি করে, রিলেশন তৈরি করে। বিভক্তির কাজ হচ্ছে রিলেশন তৈরি করা। তুমি যদি এখানে পৃথিবীর রটা উঠাই দাও, তাহলে কথাটা হবে বিপুলায় পৃথিবী কতটুকু জানি, রিলেশন তৈরি হবে না। তাহলে পৃথিবীর কতটুকু, কতটুকু তো জানি, তো ডেফিনেটলি জানিকে মডিফাই করে, এটা অসম্ভব কিছু না। কিন্তু মূল মডিফায়ারটা কার, পৃথিবীর। পৃথিবীর কতটুকু, সেক্ষেত্রে কতটুকু তো ডেফিনেটলি বিশেষণ। ক্রিয়া বিশেষণ হবে না শুধু বিশেষণ হবে, এটা নিয়ে হচ্ছে ঝামেলা, এই যে কথাটা। তাহলে পৃথিবীর কতটুকু, তো যেহেতু পৃথিবীর বিভক্তিযুক্ত হয়েছে এবং কতটুকুর সাথে সরাসরি রিলেট করে ফেলেছে, সেক্ষেত্রে আমরা এটাকে বলেছি বিশেষণ, এবং এটা ভালো উত্তর। কথা ক্লিয়ার? এরপরে আসো, বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা, এখানে বিনে কি অর্থ প্রকাশ করেছে? বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা। তাহলে বিনে মানে হচ্ছে বিনা, বিহনে, ছাড়া, ব্যতিরেকে, ইত্যাদি ইত্যাদি বই। তাহলে বিনে স্বদেশী ভাষা হচ্ছে এখানে ব্যতিরেকে অর্থ প্রকাশ করে, সঙ্গে ব্যতিরেকে প্রয়োজন আবশ্যকতায় না। বিনে বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা, রামনীতি গুপ্তের লেখা। নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা। বলছে নানান দেশে নানান রকমের ভাষা হয়, স্বদেশী ভাষা ছাড়া, নিজের ভাষা ছাড়া আশা কি মিটে? অর্থাৎ মনের ভাব কি পরিপূর্ণভাবে নিজের মতো করে খুলে প্রকাশ করা যায়? যায় না তো। আমরা যারা ধরো বাড়ির বাইরে থাকি, আমরা সবার বোধগম্য একটা ভাষায় কথা বলি। এখন আমি ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় যদি কথা বলি, রাজশাহীর মানুষ বুঝবে না। রাজশাহীর লোক যদি তার ভাষায় কথা বলে, হয়তো আমি অনেক কিছু বুঝবো না। এই জন্য আমরা প্রত্যেকে একটা কথ্য প্রমিত রীতিতে কথা বলি, সবার জন্য সবার কথা বুঝতে পারি, ঠিক না? কিন্তু আমি যখন বাড়ি যাব, আমার এলাকার মানুষের সাথে যখন আমি আমার লোকাল ভাষায় কথা বলবো, আমি অনেক বেশি ফ্লুয়েন্ট থাকবো ওই জায়গায়। এটা খুব সিম্পল ব্যাপার। এখন ধরো আমি বাঙালি, আমি বিদেশে গেছি, ওই জায়গায় বাঙালি নাই, ওই দেশের ভাষায় ওই দেশের মানুষের সাথে আমার কথা বলতে হচ্ছে, তাহলে ওইটা আমার জন্য আরেকটা প্যারা। তো স্বদেশী ভাষা, যেটা কথ্য প্রমিত হোক আর আঞ্চলিক রীতি হোক, এটাই আমার কাছে সব থেকে বেশি এলিজিবল, সব থেকে বেশি আনন্দের। তাহলে ব্যতিরেকে, বিনে মানে এখানে ব্যতিরেকে, অর্থাৎ স্বদেশী ভাষা ছাড়া, এটার অনেক ধরনের অর্থ হয়। এই বিনা, বিহনে, তারপরে হচ্ছে ছাড়া, তারপরে হচ্ছে ব্যতিরেকে, তারপরে হচ্ছে ব্যতীত, তারপরে হচ্ছে বই। ব্যতীতটা মনে হয় তখন আমি লিখি নাই আগেরটাতে, হ্যাঁ, যেখানে এক্সাম্পল লিখছিলাম অনুসর্গ ব্যতীত ছিল কিনা। ও পরে লিখছে, হ্যাঁ। এই যে বিনা, ছাড়া, ব্যতিরেকে, বিহনে, বই, ব্যতীত, তুমি ব্যতীত এই কাজ হবে না সেক্ষেত্রে। ওকে, তাহলে বিনা, বিহনে, ছাড়া, ব্যতিরেকে, ব্যতীত সবগুলো সেম, কি অর্থ দিবে? এটা হচ্ছে ইংরেজি, যেটা হচ্ছে উইদাউট, উইদাউট মাই ওন ল্যাঙ্গুয়েজ, আমার নিজের ভাষা ছাড়া। ওকে, তারপরে আসো, তুমি বিনে আমার কেউ নেই। এখানে বিনে একটি উপসর্গ, যোজক, অনুসর্গ, ক্রিয়া। অনুসর্গ, প্রশ্নটা অতি সহজ প্রশ্ন ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতে 23-24 সেশনের কোশ্চেন গত বছরের। এটা অনুসর্গ। নিশীথ রাতে বাঁচছে বাসি, এখানে নিশীথ কোন পদ, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, তারপরে ক্রিয়া নাকি বিশেষ্য? এটা ডেফিনেটলি বিশেষণ। এখন এই জায়গার মধ্যে একটা বিরাট ধরনের প্যাচ গোছ দেওয়ার মতো চান্স আছে। 9-10 বই থেকে, মনির চৌধুরীর বই থেকে, পদ প্রকরণ অংশ থেকে হুবহু এই সেন্টেন্সটা কোট করে তোমাকে প্রশ্ন করছে। একটু এদিক ওদিক করে নাই, জাস্ট তুলে দিছে। দেখো এটা জিএসসি তে আসছে 23-24-এ। এই যে নিশীথ শব্দটা, এটার অর্থ রাত। যদি এই নিশীথ শব্দটা বিশেষ্য হয়, আবার এই নিশীথ শব্দটা অর্থ হলো গভীর, যদি এটা বিশেষণ হয়। এবার কি বুঝছো? দেখো কত বড় ভেজাল এই জায়গায় পাকাই দিছে।
মানে এই নিষিদ্ধ শব্দটা দুইটা পদে ইউজ হইতে পারে, বিশেষ্য হইতে পারে, বিশেষণও হইতে পারে। যদি নিষিদ্ধ মানে বিশেষ অর্থে ইউজ হয় তখন হবে রাত। যেমন খুব খেয়াল করবা, এখানে শুধু আমি যদি রাতটা খালি তুলে দেই, যদি খালি আমি এরকম বলি নিশীথে বাজে বাঁশি বা বাজছে বাঁশি, তাহলে রাতে বাঁশি বাজে। খেয়াল করে দেখো, এখানে রাতে এটা বিশেষ্য, ডেফিনেটলি এটা বিশেষ্য। কথা বুঝছো? আচ্ছা, যদি ধরো এরকম করে বললাম নিশীথে যায় ওরে ফুল বনে ভ্রমরা, একটা গান আছে, হ্যাঁ, নিশীথে যায় ফুল বনে। তো নিশীথে যায় ফুল বনে, একটু খেয়াল করে দেখো, এখানে নিশীথে কোন সময় যাইতে বলছে ফুল বনে? নিশীথে মানে রাতের বেলা। তো এটা এখানে বিশেষ্য। কিন্তু এখানে দেখো নিশীথ রাতে বাজছে বাঁশি, রাত এখানে দিয়ে দিছে, আর নিশীথ কথার দ্বারা রাত বোঝায় নাই, বুঝাইছে গভীর। তো গভীর রাতে যদি বাঁশি বাজে, তাহলে গভীর মানে ইংলিশে বললে ডিপ। তো ডিপ মানে এটা হয়ে গেল ডেফিনেটলি এটা একটা বিশেষণ, অ্যাডজেক্টিভ। তাহলে এটা যেহেতু অ্যাডজেক্টিভ হয়ে গেছে, বিশেষণ হয়ে গেছে, আমরা বিশেষণ উত্তর নিছি। এখানে দেখবা মনির চৌধুরীর বইতে ওই জায়গায় একটা পেজে কিছু শব্দ আছে, বিশেষ্য হতে পারে, বিশেষণও হতে পারে, একই শব্দ। দেখবো ওই জায়গায় একটা মোটামুটি লেভেলের উপস্থাপন আছে, একটা পুরা পেজ ধরে। ওটা এখন মুখস্থ করে ফেলো, সম্ভব হলে আমার ক্লাস পজ দিয়ে বের হয়ে গিয়া ওই পেজ মুখস্থ করে আসো। ওই বইতে পাবা, পদ প্রকরণ আছে 97 পৃষ্ঠায়, 97 পেজে আছে, ভেতরে ঢুকবা, বিশেষণ বিশেষ্য এই জায়গার আলোচনার মধ্যে দেখবা একই পদ বিশেষ্য হয়, বিশেষণ হয়। ফর এক্সাম্পল দেখো, এই যে সত্য কথাটা, এটাকে তুমি ইংলিশে ট্রু বলতে পারো, আবার তুমি এটাকে ট্রুথও বলতে পারো। যেমন তার কথা সত্য, এই সত্য মানে এখানে ট্রু, মানে তাহলে এই সত্য এখানে বিশেষণ। দেখছো কারবারটা লাগছে? তাহলে এখন তার কথা সত্য, সত্য এখানে বিশেষণ। আচ্ছা, বইতে আছে এ এক বিরাট সত্য, এখানে সত্য মানে হচ্ছে ঘটনা। তো ঘটনা যদি হয় এটা হবে ট্রুথ, মানে এটা বিশেষ্য। তাহলে দেখো একই শব্দ দুই জায়গায় দুই ভাবে বসছে, এখানেও সত্য আছে, এখানেও সত্য আছে, কিন্তু মামলা ঘুরে গেছে। তার কথা সত্য মানে আমরা যদি এটা ইংলিশে বলি, হিজ স্পিচ ইজ ট্রু, হিজ হিজ স্পিচ ইজ ট্রু, তাহলে ট্রু মানে সত্য। আর এক বিরাট সত্য, ইটস এ ম্যাসিভ ট্রুথ, এটা একটা বিরাট সত্য। তাহলে ঘটনা উল্টায় গেল, এখানে সত্য মানে কোনো ঘটনাকে মিন করতেছে, আর ঘটনা হয়ে যাওয়ার কারণে সেটা বিশেষ্য হয়েছে। একই জিনিস, দেখুন কই যাবা। তাহলে এটা যখন বইতে দেখবা এক্সাম্পল গুলো, যখন বসছে, কার আগে বসছে কার পরে বসছে, অথবা আগে পরে, তো এখানে দেখায় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই জায়গায় কঠিন জায়গাগুলো দেখাইছে। তুমি দেখবা যেটা আসলে বোঝাচ্ছে কি, কি বোঝাচ্ছে অর্থগত দিক থেকে, সেখান থেকে তুমি দেখে গ্রিপ করে নিতে পারবা। যেমন আমি বললাম পুণ্যে মতি হোক, বইতে আছে এটা, পুণ্যে মতি হোক। তাহলে পুণ্যে মতি হোক মানে ভালো কাজে তোমার মতি হোক, তাহলে ভালো কাজ, কাজের নাম, সো এটা নাউন। আচ্ছা, তারপরে যদি বলি, তোমার পূর্ণ প্রচেষ্টা সফল হোক, এখন দেখো ঘটনা আবার উল্টে গেছে কিনা। তোমার পূর্ণ প্রচেষ্টা, পূর্ণকে এবার শুধু ভালো দিয়ে দেখো তুমি রিপ্লেস করতে পারবা। তোমার ভালো প্রচেষ্টা সফল হোক, উত্তম প্রচেষ্টা সফল হোক, ইতিবাচক প্রচেষ্টা সফল হোক। তো তোমার ভালো প্রচেষ্টা সফল হোক, ভালো তো বিশেষণ, ভালো তো এখানে গুড, এটা তো বিশেষণ, এটা বিন লিখে দিলাম সংক্ষেপে। কিন্তু পুণ্যে মতি হোক মানে ভালো কাজে মতি হোক, ভালো কাজ, কাজের নাম, দ্যাট মিনস এটা নাউন। আর তোমার পূর্ণ প্রচেষ্টা সফল হোক, পূর্ণ প্রচেষ্টা মানে ভালো প্রচেষ্টা, এটা হয়ে গেল বিশেষণ। তাহলে একই শব্দ বিশেষ্য হতে পারে, বিশেষণও হতে পারে। ওই চ্যাপ্টারটা পড়ে নিও, ইংলিশে এইগুলো তোমরা একটু হয়তো বেশি জানো। যেমন ওয়াটার মানে হচ্ছে পানি, ওয়াটার দ্য প্ল্যান্টস, গাছে পানি দাও। বুক মানে হচ্ছে বই, বুক মাই টিকেটস, আমার টিকিট গুলো বুক করো, এখানে ভার্ব হয়ে যায়, ওয়াটার ভার্ব হয়ে গেছে ওয়াটার দ্য প্ল্যান্টস বললে, ঠিক না? ফিশ মানে হচ্ছে মাছ, বাট আই নো হাউ টু ফিশ, আমি জানি কেমনে মাছ ধরতে হয়। ওই জায়গায় হাউ টু ফিশ, হাউ টু ফিশ মানে হচ্ছে মাছ ধরতে হয় কিভাবে আমি জানি। সো ফিশ এখানে ক্রিয়াপদ হয়ে গেছে, ভার্ব হয়ে গেছে। ইংলিশে এগুলো অ্যাভেলেবেল আছে। প্লেস দ্য বুক ইন দ্য রাইট প্লেস, প্লেস দ্য বুক, বইটাকে রাখো, এখানে প্লেস মানে রাখা, ইন দ্য রাইট প্লেস ঠিক জায়গাতে, পরেরটা নাউন, প্রথম প্লেসটা ভার্ব, সরি প্লেস দ্য বুক প্রথম প্লেসটা ভার্ব, আর ইন দ্য রাইট প্লেস
ঠিক জায়গাতে, পরের পৃষ্ঠা নাউন। তো এগুলো ইংলিশে বেশি সহজ, বাংলাতে একটু ক্যারাবেরা হয় আর কি। ওকে, আসো এবার। কেউ, কোথাও, কিছু, কি জাতীয় সর্বনাম। কেউ একজন আসুক, আমি কি নাম বলছি নাকি? একজন আসলেই হবে। কোথাও ঘুরে আসি, কোন জায়গায় যাব বলছি? এক জায়গায় গেলেই হইলো। তাহলে কিছু একটা খাও। ক্ষুধা লাগলে মনে করো তোমার কোনো আপনজন বাইরে আছে, তুমি জানো সেটা কাজ করতে গেছে, ওই জায়গায় আজকে খুব প্যারা যাবে তার। হয়তো সে খাওয়ার সময় পাবে কি পাবে না তুমি ডাউটে আছো। তো খাওয়ার টাইমে তুমি তারে ফোন দিলা, দিয়ে বললা কি অবস্থা, না কাজ তো শেষ করতে পারতেছি না, তখন ঘড়িতে বাজে গেছে 3টা, লাঞ্চ টাইম পেরিয়ে কি বলে পেরিয়ে গেছে, পার হয়ে গেছে। তখন তুমি তার হয়তো বললা যে ঠিক আছে, আহ, কিছু একটা খাও, হালকা খাবার। তুমি কি তারে বলছো কি খাবে সে? সে হয়তো বাটার বান খাবে, 1 কাপ চা খাবে, এই তো। কাজ শেষ করে 5:30 বাজে লাঞ্চ করবে ধরো। তাহলে কিছু একটা খাও, তুমি তো নাম বলোনি। কোথাও ঘুরে আসি, তুমি জায়গার নাম উল্লেখ করো নাই। কেউ একজন সামনে আসো, এটা ব্যাখ্যা করো। কেউ একজন সামনে আসো, কি নাম বলছি? তাহলে এগুলো নির্দিষ্টতা নয়, এগুলো সবগুলো অনির্দিষ্টতা বাচক। সবগুলো অনির্দিষ্টতা জ্ঞাপক বা অনির্দিষ্টতা বাচক, বুঝছো? এগুলো এখন তুমি যদি মুখস্থ করে হলে যেতে হয়, তাহলে তো পরীক্ষায় খারাপ করবা। বুঝে যাইতে হবে। ছেলেটি কাঁদতে লাগলো, বাক্যের চিহ্নিত ক্রিয়াপদ কি অর্থে ব্যবহৃত? এটা সূচনা। খুব সম্ভবত আমরা আমাদের কোয়েশ্চেন ব্যাংকে এটা অবিরাম নিয়ে রাখছি, আমার যতদূর মনে পড়ে আর কি। হ্যাঁ, তোমাদের যাদের হাতে আমাদের প্রশ্ন ব্যাংক আছে, হতে পারে আমরা অবিরাম নিয়ে রাখছি। আই অ্যাপোলোজাইজ, কারণ এটা অবিরাম হবে না, এটা হবে সূচনা। খেয়াল করে দেখো, কাঁদতে লাগলো, কথার অর্থ দাঁড়াচ্ছে এতক্ষণ সে কাঁদে নাই, এখন কাঁদতে লাগছে। আর তিনি বলতে লাগলেন, বলতে লাগলেন মানে তার বলা চলছে, ওটা হচ্ছে নিরন্তরতা। কিন্তু কাঁদতে লাগলো, এটা অবিরাম হওয়ার খুব একটা চান্স নাই, এটা সূচনা হবে। কাঁদতে কাঁদতে লাগলো মানে কি এতক্ষণ সে কাঁদছে নাকি? কাঁদে নাই তো, চুপচাপ ছিল। কাঁদতে লাগলো, খেলতে লাগলো, লিখতে লাগলো, এর মানে সে সূচনা করলো। এটা সূচনা হওয়া বেশি যুক্তিযুক্ত। হতে পারে আমরা অবিরাম নিয়ে রাখছি, আমার যদ্দূর মনে পড়ে, বাট ওটা হবে না, এটা সূচনা হবে, মাথায় রেখো। এখন ওইটা আবার কোশ্চেন ব্যাংকের ছবি আবার তুলে কাউসার ভাই ক্লাসে বলছে এটা, বইতে আছে এটা, এখন আমি কোথায় যাব বলে ধরো একটা পোস্ট মারি দিলা। দিতে পারো তুমি, কিন্তু দেওয়ার দরকার নাই, সমাধান করে দিলাম। এরপরে, ভাব বিশেষ্য কোনটি? সন্দেহ, কাগজ, বিড়াল, পানি। সন্দেহ। কারণ ভাব বিশেষ্য মূলত হচ্ছে, মনে রাখবা এটা দ্বারা, এটাকে ভাব বিশেষ্য বলে, এটাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। সোজা বাংলায় হচ্ছে এটার ভিতরে এটার ধাতু থেকে উৎপত্তি হবে। ধাতু থেকে উৎপত্তি হবে, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে কাজের নাম বোঝাবে। কাজের নাম বোঝাবে। এখন ধাতু থেকে নর্মালি আমরা জানি ক্রিয়াবোধ হয়, ধাতু থেকে ক্রিয়াবোধ হয়, ধাতু থেকে বিশেষ্য হয়, ধাতু থেকে বিশেষণও হয়। পাগল হয়ে যাচ্ছে না? আসো দেখাই। এই হলো গিয়ে ধাতু। ধাতু থেকে একটা ক্রিয়াপদ নিলাম, যেমন আমি কাজটি করলাম, করলাম এটা ক্রিয়াপদ। আচ্ছা, আবার দেখো ধাতু থেকে বিশেষ্য হয়েছে, এটা ক্রিয়া না? আবার দেখো এখান থেকে একটা বিশেষ্য করে দেই, রাঁধুনি। রাঁধুনি মানে কি? যিনি রান্না বান্না করবেন, এর একটা ধাতু আছে, ধাতুটা হলো রাধ। এটা ধাতুটা কি? ধাতুটা হলো রাধ, এবং এটা হচ্ছে একটা বিশেষ্য শব্দ। রাঁধুনি, যিনি রান্না করেন। আচ্ছা, এখান থেকে আমি এটা বিশেষণ বানাই দিই। দেখো, চলন্ত। চলন্তের ধাতুটা হলো চল, আর চলন্ত শব্দটা হলো একটা বিশেষণ। গাড়িটি চলন্ত, তাহলে অবস্থা বোঝাচ্ছে। আর করলাম তো ক্রিয়া, এটার ধাতুটা হলো কর। তাহলে কর ধাতু থেকে করলাম, রাত ধাতু থেকে রাঁধুনি, রাত থেকে যেমন রাঁধলাম হয়, রাঁধবো হয়। মা রাঁধছেন, আমি গিয়ে খাবো। তিনি রাঁধলেন, খুব মজা হয়েছিল। দেখো, রাঁধলেন, রাঁধছেন, রাঁধবো, এগুলো সবগুলো ক্রিয়াপদ। অথচ ওই রাধ, ওই ধাতু দিয়ে আমরা এখানে রাঁধুনি বানায় ফেলছি, রাঁধুনি হয়ে গেছে নাউন। আবার চল ধাতু, চলে, চলবো, চললাম, চলছেন, চলবেন ইত্যাদি সবগুলোই হচ্ছে ক্রিয়াপদ, ওখান থেকে আমরা চলন্ত বানায় ফেলছি, চলন্ত হয়ে গেছে বিশেষণ। তাহলে মনে রাখো, ধাতু থেকে খালি ক্রিয়াপদ হয় না, ধাতু থেকে ক্রিয়াপদের পাশাপাশি, কথা বলো, ধাতু থেকে কি হয়? আর ধাতু থেকে ক্রিয়াপদের পাশাপাশি বিশেষ্য হয়, ধাতু থেকে বিশেষণ হয়। এটা মাথায় রেখো, ধাতুর মাল্টি ডাইমেনশনাল পারপাজ আছে, মাল্টি ডাইমেনশনাল ইউজিং আছে এটার, বুঝছো? এগুলো তোমরা ডিটেইলে পড়ো নাই, না স্কুলে পড়ছো, না কলেজে পড়ছো, সব জায়গায় ফাঁকি দিছো, দিয়ে একটা এমন একটা অবস্থা এখন বাদাইছো যে একেবারে তুমি কমায় চলে যাবা। অবস্থা এমন মনে হচ্ছে যে কাউসার ভাই কি কইতাছে, জীবনে শুনি নেই এগুলো, তাই না? তুমি কমায় যাওয়ার মতো অবস্থা হয়েছে, কমায় যায় না। ভিডিওগুলো বারবার দেখবা, যেখানে যে বই যতটুকু পড়তে বলি রেফারেন্স আকারে, ওই সময় এটা পড়ে ফেলবা।
2-3টা মাস একটু কষ্ট করো না, একবার তোমার লেভেলটা আস্তে আস্তে আপ হয়ে যাবে। ডে বাই ডে তুমি একটু একটু করে ডেভেলপ করবা, রাতারাতি করতে পারবা না। টার্গেট যদি বেশি হয় তখন আগাইতে হবে সতর্কভাবে এবং সাবধানে, ধীরে। তাড়াহুড়া করলে তুমি শেষ। তুমি এভারেস্টের চূড়ায় উঠতে যাচ্ছ, এক দৌড়ে উঠতে পারবে নাকি? এটা এমন জিনিস যে একটা বিশেষ করে একটা এনার্জি ড্রিঙ্ক খাইলাম, মনে করো 4টা স্পিড মেরে দিলাম, তারপরে বুট জুতা পরে একটা দৌড় দিলাম, এবার সে চূড়ায় উঠে গেলাম। 8,850 মিটার, 8,850 মিটার মানে প্রায় 9 কিলোমিটার উঁচু সি সারফেস থেকে। তো 9 কিলোমিটার উঁচু, এটাকে আবার সিঁড়ি করা আছে নাকি? হাঁটলে উঠতে পারবা? সবচেয়ে দুর্গম এরিয়া এটা। তো ওই জায়গায় তুমি এমনি উঠতে পারবা না, তোমাকে সাবধানে এবং ধীরে উঠতে হবে, মাথা ঠান্ডা রেখে কাজটা করতে হবে। মনে রাখবা, টার্গেট যদি বড় হয়, আগাইতে হয় ধীরে এবং সাবধানে। তো তোমার টার্গেট বড়, তুমি ধীরে আগাবা, সাবধানে আগাবা, তাড়াহুড়া করবা না। এমন কাজ করো না যে পুরো আজকে কোপায় দিমু, তাহলে দেখা গেছে তুমি কোপায় হয়ে গেছো, ঘুমাইছো, আর পরের দিন উঠবা সব বাদ দিয়া। এগুলো না, ধীরে ধীরে আগাও, প্রতিটা টপিক বুঝে বুঝে আগাও, সাবধানে আগাও, তুমি নিশ্চয়ই ভালো করবা। ওকে, তারপরে আসো সন্দেহ। তাহলে দেখো, কাগজ শুধু বিশেষ্য, তারপরে বিড়াল শুধু বিশেষ্য, পানি শুধু বিশেষ্য, সন্দেহ এটা কাজের নাম বুঝাইছে, এর মধ্যে ধাতু আছে সম, এই জন্য এটা হয়ে গেছে তোমার ভাব বিশেষ্য বা ক্রিয়াবাচক বিশেষ্য। ইংলিশে এটাকে আমরা বাংলায় ভাব বিশেষ্য বলি বা ক্রিয়াবাচক বিশেষ্য বলি, আর ইংলিশে এটাকে বলা হয় ভার্বাল নাউন। ইংলিশে এটা দা আর অফ এর মাঝখানে থাকে। যেমন দা রাইটিংস অফ রবীন্দ্রনাথ চার্মিং ইজ চার্মিং, রাইটিংস অফ রবীন্দ্রনাথ ইজ চার্মিং, যে রবীন্দ্রনাথের যে লেখাগুলো আছে এগুলো মারাত্মক লেভেলের চার্ম দেয়, আমাকে ভালো লাগে। তাহলে দ্য রাইটিংস অফ রবীন্দ্রনাথ, ও আর চার্মিং হবে, ইজ হবে না, যেহেতু এটা তোমার বেশি বুঝাইছে। তাহলে দা আর অফ, তার মাঝখানে দেখো রাইট লিখছো, আর তার সাথে বলছো রাইটিংস, নাউন হয়ে গেছে আলটিমেটলি। এটা রবীন্দ্র রচনা বলি হয়েছে, রবীন্দ্র রচনার একটা না। তো রাইটিংস অফ রবীন্দ্রনাথ মানে রবীন্দ্র রচনা বলি, আমাকে আনন্দ দেয় বা আমার কাছে ভালো লাগে। এই যে দা আর অফের মাঝখানে আইনজি যুক্ত ভার্বটা থাকে, এটাকে ইংলিশে ভার্বাল নাউন বলে, আর বাংলায় বলা হয় ভাব বিশেষ্য বা ক্রিয়া বিশেষ্য বা ভাব বাচক বিশেষ্য। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এখানে ভিতর অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? লালনের গান থেকে কোট করে প্রশ্ন করছে জিএসটিসি তে। তাহলে ভিতর মানে কারণের জন্য, অপেক্ষার মধ্যে, মধ্যে, খাঁচার মধ্যে অচিন পাখি। খাঁচা হচ্ছে এখানে তোমার এই বডিটা, সৃষ্টিকর্তা যে বডিটা তোমাকে দিলেন, তার ভিতরে আবার একটা অচিন পাখিও দিলেন। সে অচিন পাখিটা হচ্ছে তোমার রূহ বা তোমার আত্মা। তো এই আত্মাটা আসে যায়, এটা আবার কেমনে? আমরা যখন ঘুমাই আমাদের রূহ বেরিয়ে যায়, আমরা যখন ঘুম থেকে উঠি তারপর আবার রুহটা আমাদের মধ্যে আসে। ঘুমটাকে মৃত্যুর নামান্তর বলা হয়েছে আরবিতে। বুঝতে পারছো? আচ্ছা, এগুলো মাথায় রাখবা। হ্যাঁ, রুহের অনেকগুলো ডাইমেনশন আছে। তো এই জন্য মনে রাখবা, তুমি যে বেঁচে আছো, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। মনে বুঝাইতে পারি নাই কিছু, তোমার বুঝো নাই মনে হয়। আমরা যখন ঘুমাই আমরা আসলে মৃত্যুবরণ করি, এটা মৃত্যুর নামান্তর, মৃত্যুর খুব কাছাকাছি। তো রুহ বেরিয়ে যায়, সে ঘুরতে থাকে। এখন তুমি যখন সকালবেলা আবার তোমার ঘুমটা ভাঙছে, ঘুমটা ভাঙছে মানে কি, তুমি আবার জীবিত হইছো। তাহলে গত রাতেও আমরা মারা গেছিলাম, সকালবেলা আল্লাহ আমাদেরকে আবার কি করেছেন? জীবিত করে দিয়েছেন, কাজ করার মতো সামর্থ্য দিয়েছেন। অথচ আমরা সেই রবের নাফরমানি করে যাচ্ছি প্রতি মুহূর্তে। বুঝতে পারছো কথাটা? এই জন্য তুমি যে বেঁচে আছো, মরে গেছিলে গত রাতেও, তুমি যে আবার বেঁচে গেছো, বেঁচে যে উঠছো, এটাই তোমার জন্য সব থেকে বড় অ্যাডভেঞ্চার। এই জন্য মুমিন সবসময় বলবে আলহামদুলিল্লাহ। এই কথাটা কেন আসছে, এটা বোঝার অনেকগুলো ক্যাটাগরি আছে। কেন তুমি সবসময় আলহামদুলিল্লাহ মুডে থাকবা? কারণ তোমার সমস্ত কিছুতে তোমার রবের নিয়ামত, তুমি বেঁচে আছো, এটাই তো সব থেকে বড় অ্যাডভেঞ্চার, এটাই তো সব থেকে বড় আলহামদুলিল্লাহ বলার কারণ, যে আলহামদুলিল্লাহ বলার সুযোগ তুমি পাইছো। কথা বুঝতে পারছো? এই জন্য হতাশ হয়েও না, কি আছে জীবনে আমার বলে কেলায় পড়ে থেকো না, কাজ করো। কাজ করলে কাজ হয়। সত্য বই মিথ্যা বলবো না। এই বই মানে পড়ার বই না, এই বই মানে হচ্ছে ছাড়া বা ব্যতি রেখে। হ্যাঁ, এই বই, এই বই বানানটা এভাবেও লেখা যায়, যেটা আমি লিখছিলাম ওখানে বলেও দিছিলাম। এরপরে এটা হচ্ছে তোমার বই ছাড়া, বিনা, ব্যতীত, বিহনে, ব্যতিরেকে, মানে উইদাউট। তো সত্য বই মিথ্যা বলবো না, সত্য ছাড়া মিথ্যা বলবো না, সত্য বিনা মিথ্যা বলবো না, সত্য ব্যতীত মিথ্যা বলবো না, এই হচ্ছে কথা।
সত্য বই মিথ্যা বলবো না, বই। অনুসর্গ। এটা বিউপির প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 22-23, বিউপিতে আসছে 23-24, মানে একই প্রশ্ন পরের বছর রাজশাহী ইউনিভার্সিটিটা বিউপিতে রিপিট হয়েছে। প্রতিক্ষণে এবং উদ্বেল অব্যয়সমূহের অর্থ ক্রমানুসারে চিহ্নিত করো। প্রতিক্ষণে উদ্বেল, প্রতিক্ষণে অতিক্রান্ত না, অতিক্রান্ত তো উদ্বেল। পৌনঃপুনিকতা না, বিপ্স অতিক্রম, বিপ্স অতিক্রম। এই বিপ্সা কথার অর্থ অনেক সময় আমরা বুঝতে পারি না। এই বিপ্সা মানে হচ্ছে ধারাবাহিকতা। বিপ্সা মানে ধারাবাহিকতা বা চলমান অর্থ মিন করে এরকম। আর এই যে উদ্বেল, উদ্বেল মানে বেলাকে অতিক্রান্ত, বেলাকে পেরিয়ে গেলে অব্যয় সমাস আছে দেখবা দুটোই। এটা বিপ্সা অর্থে প্রতিক্ষণে, ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণে। এটা বিপ্সা অর্থে অব্যয়ভাব। আর উদ্বেল বেলাকে অতিক্রান্ত, এটা হচ্ছে তোমার এই যে অতিক্রম অর্থে তোমার হচ্ছে অব্যয়ভাব। এটা মাথায় রাখবা। ঠিক আছে, এই অর্থ দুটা বুঝতে পারলে আর কোনো অসুবিধা নেই। এরপরে অব্যয়জাত বিশেষণ কোনটি? হারানো সম্পত্তি, উপরি পাওনা, কাদো কাদো চেহারা, কৃতি সন্তান। তাহলে বিশেষণগুলো একটু দেখো এখানে। কৃতি, কাদো কাদো, উপরি, হারানো। বলছে অব্যয় জাত মানে অব্যয় থেকে জন্ম নিছে, অব্যয় থেকে আসছে। তো এখানে যেগুলো আছে হারানো সম্পত্তি তো নিজে বিশেষণ। কাদো কাদো হয় নিজে একটা বিশেষণ। কৃতি ডিরেক্ট বিশেষণ। উপরি পাওনার, উপরিটা অব্যয়জাত বিশেষণ। বই থেকে হুবহু কোট করা প্রশ্ন। তাহলে বইগুলো পড়বা। মাধ্যমিক ব্যাকরণ যে দুটো বই আছে, এখন যেটা মার্কেটে আছে চলছে, যেটা আর কি ধরো এসএসসি পরীক্ষার্থীদের জন্য যেটা এখন চলছে, এটা পড়বা। আর আগের যে মনির চৌধুরীর বইটা ওইটাও পড়বা। ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না। এ বাক্যে কোন ধরনের ক্রিয়া বিশেষণ আছে? ধরন, একপদী, বহুপদী, পদানু। ধরন। কিভাবে? ঠিকভাবে। তুমি ধরন বাচকটা কেমনে বুঝবা? এই কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাবা, তাহলে ঠিকভাবে কিভাবে প্রশ্ন করলে আমরা এটা পাই। আর পদানু যেটা, এটা নিয়ে একটু কথা বলার দরকার আছে। পদানু মানে পদের অনু। হ্যাঁ, তো আমি তো আর সেখানে নাই, তো এটা পদানু ক্রিয়া বিশেষণ। নাসিরউদ্দিন হজ্জার গল্প তো শুনছো নাকি? নাসিরউদ্দিন হজ্জা খুব হিউমারাস মানুষ ছিলেন, ইতিহাসে বলা হয়। খুব চমৎকার করে কথা বলতে পারতেন। তো হজ্জাকে একদিন আইসা তার প্রতিবেশীর এক লোক, মানে এলাকায় থাকে, বলতেছে, মিস্টার নাসিরউদ্দিন হজ্জা, দেখলাম যে তোমার পাশের বাড়িতে পিঠা বানাইছে। তো হজ্জা বলেন, তো আহ আমার আমার কি এখানে, আমার কি করার, আমার কি লাভ, আমি কি করতে পারি? তো সে বললো যে না, দেখলাম কিছু পিঠা তোমার বাড়িতেও দিছে। তো হুজ্জা বলেন, তো তাতে তোমার কি? বুঝছো? তো আমার পাশের বাড়িতে পিঠা বানাইছে, তাতে আমার কি? না, কিছু পিঠা তোমার বাড়িতেও দিছে। হুজ্জা বলেন, তাতে তোমার কি? তো এই যে আমরা অনেক সময় বলি যে তোর বন্ধুকে দেখলাম ওইটা করতেছে, কাজ করে, তো এই যে তো, এটা এটা পদানুক্রিয়া ক্রিয়া বিশেষণ, পদের অনু। হ্যাঁ, ছোট ছোট যেগুলো আছে। আর নেতিবাচক ক্রিয়া বিশেষণ একটা আছে, রাখিনি, ধরিনি, করি না, বলি না, এই না না না, এগুলো হচ্ছে নেতিবাচক ক্রিয়া বিশেষণ। এগুলো আসে কম, এই জন্য শুরুতে বলছিলাম, শেষের দিকে গিয়ে বলে দেব। এরপরে আসো, চলন্ত ট্রেন থেকে লাফ দিও না। বাক্যটিতে চলন্ত অবস্থা, নির্দিষ্টতা, গুণ, ভাববাচক। ট্রেনটা চলন্ত অবস্থায় আছে, তার মানে অবস্থা বোঝাচ্ছে এখানে। বুঝতে পারছো? না নির্দিষ্টতা, না গুণ, না ভাব। ট্রেন চলন্ত মানে ট্রেন তো দাঁড়ানো নাই, ট্রেনের অবস্থা বোঝাচ্ছে। বুঝছো? চলন্ত ট্রেন থেকে কি করো না, লাফ দিও না। সাপেক্ষ সর্বনাম কোনটি? স স, কিসে, যে সে, পরস্পর। সাপেক্ষ সর্বনাম হচ্ছে যে সে। যে এখানে এসেছিল সে আমার বন্ধু, তাহলে ব্যক্তিকে নির্দেশ করছি, এই জন্য এটা সর্বনাম। আর সাপেক্ষ সর্বনাম মানে এটা সেট আকারে থাকে, একটা আরেকটার উপর ডিপেন্ড করে। যে এখানে এসেছিল বাক্য পরিপূর্ণ না, সে আমার বন্ধু বাক্য পরিপূর্ণ। তাহলে যে সে এগুলো একটা আরেকটার উপরে ডিপেন্ড করে, ডিপেন্ডেন্সি থাকে, কন্ডিশনাল অবস্থায় থাকে। তো কন্ডিশন থাকলে, নির্ভরতা থাকলে সেটাকে সাপেক্ষ বলে। শর্ত থাকলে আমরা বলি না যেতে পারি, করতে পারি, তবে শর্ত সাপেক্ষে। এই শর্ত সাপেক্ষ যেটা, এটাই হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এখন প্রশ্ন হচ্ছে, সাপেক্ষ সর্বনাম আর সাপেক্ষ যোজক এর মধ্যে পার্থক্য কি? কারণ তুমি যখন কম্পাউন্ড সেন্টেন্স, কি বলে, কমপ্লেক্স সেন্টেন্স যখন তুমি করবা, যখন তুমি কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে কাজ করবা, হ্যাঁ, বা বাক্য যখন তুমি পড়তে যাবা, তোমাদের কি বলে মাস্টার ক্লাসের এটা হয়েছে কিনা এখন পর্যন্ত, আহ মানে তোমরা দেখছো কিনা, এটা তোমাদের বাইজিৎ ভাইয়া করবে বাক্যটা। বাক্যের কিছু অংশ, বাক্যটা বাইজিৎ ভাইয়া করবে তোমাদের, তারপরে আর কিছু অংশ তোমাদের সাবরিনা আপু করবে। আর ম্যাক্সিমাম জায়গাগুলো আমি নিব আর কি, যেগুলো নিচ্ছি। তো সেন্টেন্স যখন ভাইয়া করাবে, দেখবা ওখানে কমপ্লেক্স, কম্পাউন্ড,
এবং তোমার হচ্ছে সিম্পল ওই সেন্টেন্সের আলোচনা আসবে সিম্পলি। তো কমপ্লেক্স সেন্টেন্স যেটাকে বাংলায় বলা হয় জটিল বাক্য, এই জায়গাটার মধ্যে সাপেক্ষ যোজক এবং সাপেক্ষ সর্বনামের ব্যবহার আছে। আমি একটু এখানে পাশাপাশি লিখে দিই। এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম, আর এটা পাশে থাকবে হচ্ছে সাপেক্ষ যোজক। এই দুটোরই কিন্তু ব্যবহার আছে, এই দুটো নিয়েই তোমার কমপ্লেক্স সেন্টেন্স হয়। আমি তোমাকে সাপেক্ষ সর্বনামটা সাপেক্ষ যোজকটা আলাদা করে দেখাতে চাই। তাহলে দেখো, এই হলো যে, সে, আবার দেখো যিনি, তিনি, আবার দেখো যার, তার, হ্যাঁ, আবার এখানে দেখো যেমন, তেমন, তারপরে যেমন ধরো হচ্ছে যদি, তবু, আবার এখানে একটা হতে পারে যেখানে, সেখানে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যেমন তেমন যদি তবু, তারপরে ধরো হচ্ছে আর কিছু আসে কিনা মাথায়, আসলে লিখে দিবনি। এখন খেয়াল করো তো এই দুটোর পার্থক্য কি। পার্থক্য হলো দেখো, এই যে সে ব্যক্তি, যিনি তিনি ব্যক্তি, যার তার ব্যক্তি, যেখানে সেখানে স্থান, তাই না, যেখানে বাঘের ভয় সেখানে স্থান হয়, কেউ সন্ধ্যা হয়। তাহলে এগুলো মূলত ব্যক্তি বা স্থানের সর্বনাম হিসেবে ব্যবহার হয়েছে। ব্যক্তিকে উল্লেখ না করে বলছি যে আসছিল সে আমার বন্ধু, সুমন আসছিল, সুমন আমার বন্ধু, আমি এখানে ডিরেক্ট নাউন ইউজ করছি। নাউন ইউজ না করে যদি বলি যে এসছিল সে আমার বন্ধু, তাহলে সর্বনাম ইউজ করছি। সাপেক্ষ হয়েছে কেন, একটা আসলে আরেকটা আসে, তাই ডিপেন্ডেন্সি আছে এই জন্য। তাইলে সাপেক্ষ হয়েছে ডিপেন্ডেন্সির কারণে, আর ব্যক্তির অল্টারে বসছে এই জন্য সেটা সর্বনাম, এর নাম হলো সাপেক্ষ সর্বনাম। আচ্ছা, সাপেক্ষ যোজকটা একটু খেয়াল করো। যেমন বুনো ওল, তেমন বাঘা তেঁতুল, ঠিক আছে, যদি তুমি আসো তবে আমি যাব। তাহলে এটা খেয়াল করো তো, এটা স্রেফ যোজকের কাজ করছে, এটা সর্বনাম হিসেবে কিছু করে নাই। যোজক হয়েছে এই কারণে, কারণ বাক্যের দুটো অংশকে যুক্তকারী হিসেবে সে যোজক। তোমাদের বলছিলাম যোজকের মাল্টি ডাইমেনশন আছে, অনেক লেভেলের হয়। তাহলে খেয়াল করো, এই সবগুলোই কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করি। আমরা কমপ্লেক্স সেন্টেন্স পড়ার সময় বলি সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজকের উপস্থিতি থাকে, এটা বলি। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স চিনবার উপায় হচ্ছে তুমি যদি লক্ষণগুলো দেখো। খণ্ডবাক্য নিয়ে মাথা ঘামানোর দরকারই নেই, এই ভেজালে যাইই না। স্বাধীন অধীন খণ্ডবাক্য নিয়ে কমপ্লেক্স সেন্টেন্স হয়, ওইভাবে যাও না, এইভাবে যাবা, এইভাবে গিয়ে তারপর ওটা শিখবা। খণ্ডবাক্য তুমি শিখবা, তবে এই প্রসেসে আগাবা, তুমি দেখবা যে এগুলো উল্লেখ আছে কিনা। আর যদি সেন্টেন্সটা কম্পাউন্ড হয় বা যদি ধরো হচ্ছে যৌগিক হয়, তাহলে ওই জায়গায় থাকবে হচ্ছে ফ্যান ভয়েস, ঠিক না, ওই জায়গায় ফ্যান ভয়েস থাকবে, মানে ফর, এন্ড, নেদার, নর, বাট, অর, ইয়েট, সো, এগুলো যে বাংলাগুলো থাকবে, সুতরাং কিন্তু, হ্যাঁ, এগুলো। তাহলে আমরা এখান থেকে শিখলাম যোজক হলে সেটা সর্বনামের মতো হবে না, আর সর্বনামের মতো হলে সেটা যোজক হবে না। সর্বনাম কেন হয়েছে এটাও বললাম, যোজক কেন হয়েছে এটাও বললাম, সাপেক্ষ কেন হয়েছে এটাও বললাম। এখন এখান থেকে একটা ফাইন্ডিংস আছে, একটু খেয়াল করে দেখো। ফাইন্ডিংসে হচ্ছে সকল সাপেক্ষ সর্বনামই আসলে সাপেক্ষ যোজক, কিন্তু সকল সাপেক্ষ যোজক সর্বনাম না। অর্থাৎ এগুলো সাপেক্ষ সর্বনাম, কিন্তু যোজকের কাজই তো করে বাক্যে, বাক্য তো যোজকের কাজ করে, আর এটা যোজক, সেও যোজকের কাজই করে। তাহলে সাপেক্ষ সর্বনামের কাজও যুক্ত করা, সাপেক্ষ যোজকের কাজও যুক্ত করা, তো যে যুক্ত করে সে যোজক। সেদিক থেকে যদি বলি সকল সাপেক্ষ সর্বনাম সাপেক্ষ যোজক, ডেফিনেটলি সত্য কথা, কিন্তু সকল সাপেক্ষ যোজক সাপেক্ষ সর্বনাম হতে পারবে না। কারণ এই যেমন তেমন কখনো সর্বনাম হবে না, যোজক পর্যন্ত হইতে পারবে, যে সে একই সাথে সর্বনাম এবং একই সাথে সে যোজকের কাজও করে। সো ফাইন্ডিংস এটা আমি আবার বলে দিই, সকল সাপেক্ষ সর্বনাম সাপেক্ষ যোজক হয়, কিন্তু সকল সাপেক্ষ যোজক গুলো কখনো কি হয় না, সাপেক্ষ সর্বনাম হয় না। এটা মাথায় রাখবা। কথাটা হয়তো একটু প্যাচগোজের বা কঠিন, বাট এটা তুমি মাথায় রাখলে তোমার ব্যাপক কাজ হবে। এরপরে আসো, সংস্কৃত অনুসর্গ কোনটি সবার আগে দরকার, প্রাণের অপেক্ষা প্রিয়, ভাতের বদলে রুটি, মন দিয়ে পড়, অপেক্ষা, এটা সংস্কৃত অনুসর্গ, আর বাকিগুলো সংস্কৃত না। কথা বুঝছো, এই অপেক্ষাটা সংস্কৃত ভাষা থেকে আসছে। এই যে ক্ষিয় আছে না, ক্ষিয়, ক্ষিয় কখনোই সংস্কৃত শব্দ ছাড়া ব্যবহার হয় না, বুঝছো। সংস্কৃত শব্দ চিনবার, এই যে সংস্কৃত বা তৎসম শব্দ চিনবার উপায়, এটা বানানের রুলে কাজে লাগবে। মনে রাখবা, কোন শব্দে যদি
ক্ষীয় থাকে, যে এটা হম অবস্থা, এটা যদি থাকে, তারপরে যদি হচ্ছে রি থাকে, মূর্ধন্য ষ থাকে, মূর্ধন্য থাকে, তারপরে র যুক্ত মূর্ধন্য থাকে, শুধু একটা ব্যতীত ধরন, এখানে রর পরে দন্তন্য আসছে, আমার রর পরে মূর্ধন্য আসে সংস্কৃত শব্দে। তারপরে তোমার হচ্ছে যদি তোমার হচ্ছে রেফ থাকে, যদি তোমার র ফলা থাকে, যদি জ ফলা থাকে, হ্যাঁ এগুলো যদি থাকে, তাহলে বুঝবা ওই শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ। চোখ বন্ধ করে বুঝে নিবা। তবে এটা মনে রেখো, এই ট্রিকটা তোমার কাজে লাগবে 98% ক্ষেত্রে, 2% ক্ষেত্রে কাজে লাগবে না। 2% ক্ষেত্রে অনেক সময় এটা নাও হইতে পারে। 2% কেন বাদ রাখলাম, বাদ রাখছি এই কারণে রাখছি, আসলে বুঝাই দিচ্ছি। And তুমি বলবা যে ভাইয়া র ফলা থাকলে, কাউসার ভাই কইছে র ফলা থাকলে এটা সংস্কৃত শব্দ হয়। ওয়াও, তাহলে বুঝতে পারলাম যে প্রণাম এটা সংস্কৃত শব্দ দুই দিক থেকে, এখানে মূর্ধন্য আছে আবার পশ্চাৎ দ্বারা ফলা আছে। অথবা গ্রাম এটা সংস্কৃত শব্দ, ওকে ফাইন। কিন্তু পাগলা, এখন তুমি যদি বলো যে ইনস্টাগ্রাম তাহলে এটাও সংস্কৃত শব্দ, তাহলে শেষ। তাহলে তোমারে বোঝানো আমার সব মাটি হয়ে গেল। টেলিগ্রাম, মানিগ্রাম, ইনস্টাগ্রাম এটাও সংস্কৃতই, কারণ ভাই তো কইছে এটা বাংলাদেশের গ্রাম লাগে না রে পাগলা। বুঝা গেছে? এই জন্য আমি বলে দিলাম যে 2% ক্ষেত্রে তোমার জন্য কি আছে, বাদ আছে। হ্যাঁ, ওই জায়গায় যায় না। জফলা দিয়ে তুমি যখন লেখো অন্যায়, এটা সংস্কৃত শব্দ হয়। রেফ দিয়ে তুমি যখন লেখো গগনে গরজে মেঘ ঘন বর্ষা, বর্ষা ওখান থেকে বর্ষা, যেভাবেই লেখো না কেন, বুঝতে পারছো, এটা সংস্কৃত শব্দ হয়। তুমি এখান থেকে যখন লেখো হচ্ছে কারণ, এটা সংস্কৃত শব্দ হয়। তুমি ক্ষীয় দিয়ে যখন লেখো অপেক্ষা, এটা সংস্কৃত শব্দ হয়। তুমি ওটা দিয়ে যখন লেখো হচ্ছে ব্রাহ্মণ, এটার নাম কেউ জানে না, আমি এটার নাম নিজেই দিছি ব্রাহ্মণ, কারণ ব্রাহ্মণ লিখলে এটা লাগে তাই। তুমি রে দিয়ে যখন লিখে হচ্ছে আমি তোমার কাছে বন্ধু বড্ড ঋণী হয়ে গেলাম, যে এই যে রি যখন লিখো, তুমি যখন বন্ধুকে বলো বন্ধু তুমি অনেক ভালো মানুষ, এই যে মানুষ যখন তুমি লিখো, তুমি যখন মূর্ধন্য দিয়ে লিখো আহারে কতবার তোমারে প্রপোজ করলাম কিন্তু তুমি কি করো না, পাত্তা দাও না, তুমি কত পাষাণ। প্রপোজ করলাম মানে হচ্ছে বলছি চলো একসাথে একটু আমরা চা কফি খাই, এটা আর কি। ঠিক আছে? তো তুমি কত পাষাণ, এই যে পাষাণ, এটা ডাবল সংস্কৃত, মূর্ধন্য ষ আছে এখানে, মূর্ধন্য আছে। আবার মনে করুন আমি মূর্ধন্যের উপরে মাত্রা দিছি, ঠিক আছে? আবার ভুল বুঝো না আমাকে, কথা বুঝাতে পারলাম? তাহলে এই ছিল হচ্ছে সংস্কৃত শব্দ চিনবার একটা বড় ধরনের টেকনিক। তুমি যখন বানান দেখবা, লক্ষণ দেখবা, লক্ষণ দেখে সংস্কৃত শব্দ চিনবার উপায়। আমি কি একবারও বলছি যে এর বাইরে সংস্কৃত শব্দ নাই? বলিনি। এর বাইরে ডেফিনেটলি সংস্কৃত শব্দ আছে, তবে এটা একটা বড় ধরনের টুলস, তুমি যেন চিনতে পারো আর কি, সহজে যেন চিনতে পারো। এর বাইরে বহুত টুলস আছে, তবে এগুলো থাকলে অবশ্যই কি হবে, সংস্কৃত হবে। তাহলে সংস্কৃত হয়েছে প্রাণের অপেক্ষা প্রিয়, অপেক্ষা এই ক্ষীয়। আর কোনো কথা নাই, ডিরেক্ট। এরপর আসো ভাববাচক বিশেষণের উদাহরণ। লোকটা পাগল, খুব ভালো খবর, আধা কেজি চাল, কতক্ষণ সময়, খুব ভালো খবর। এই ভাববাচক বিশেষণ যেটা, এটা দেখো 22-23-এর কোশ্চেন, মডার্ন কোশ্চেন, কিন্তু থটটা ওল্ড। থটটা ওল্ড বললাম এই কারণে, এটা মনির চৌধুরীর বই থেকে এই জায়গাটা কপি করা। কারণ এখন ভাববাচক বিশেষণ আর এইভাবে পড়ানো হয় না, এখন এটাকে ভেঙে দিছে, ভেঙে দিয়ে এটাকে ক্রিয়া বিশেষণ তারপর আলাদা আলাদা করে ফেলেছে। এবং ভাববাচক বিশেষণের ভিতরে যা যা ছিল সেগুলোকে আলগা আলগা করে এখন পড়া হয়। কারণ ভাববাচক বিশেষণ বললে এটা আসে হচ্ছে তোমার, এর ভিতরে থাকে ক্রিয়া বিশেষণ, এটার ভিতরে থাকে বিশেষণের বিশেষণ, এটার ভিতরে থাকে বাক্যের বিশেষণ, এটার ভিতরে থাকে অব্যয়ের বিশেষণ। এই ভেজাল হয়ে গেছে এখন এটা নিয়ে। তা আসো সেটাকে একটু আলাদা করে তোমার দেখাই। ভাববাচক বিশেষণ মানে হচ্ছে, একটু খেয়াল করো, খবর শব্দটা এখানে নাউন, ভালোটা বিশেষণ, কতটুকু বিশেষণ, অনেক বেশি বিশেষণ, এই যে দেখো খুব যেটা। তো ভাববাচক বিশেষণের ভিতরে 4টা ক্যাটাগরি ভাইয়া বলছিলাম, একটু দেখো। ভাববাচক বিশেষণ, এটারে বলছিলাম কয়টা ক্যাটাগরি আছে, এখানে 4টা ক্যাটাগরি আছে, খুব খেয়াল করো। 1 নম্বর, প্রথমটা হচ্ছে বিশেষণের বিশেষণ। অর্থাৎ একটা বিশেষণের জন্য আরেকটা বিশেষণ যদি আসে, এখানে খুব ভালো খবর, তুমি প্রথমে বললা ভালো খবর, তাহলে ভালোটা বিশেষণ। পরে বলছো খুব ভালো খবর, এই খুবটা হচ্ছে বিশেষণের বিশেষণ, পাওয়ারের উপরে পাওয়ার। মানে তুমি প্রথমে বললা হচ্ছে 5 স্কোয়ার, তারপরে আবার দিয়া আবার হোল স্কোয়ার করলা, পাওয়ারের উপরে পাওয়ার, বিশেষণের উপরে আরেকটা বিশেষণ, বুঝছো? এরকমের একটা এক্সাম্পল হলো এমন,
আমি বললাম, ধরো বললাম যে একটু পানি দেন, তাহলে এখানে একটুটা বিশেষণ, পরিমাণ বুঝাইছে। এখন আবার যদি সামনে আরেকটা বিশেষণ আনি যে সামান্য একটু পানি দেন, তাহলে সামান্যটা ডাবল আরেকটা হয়ে গেল। তো ভাববাচন বিশেষণ বললে বুঝবে এখানে দুইটা বিশেষণ আছে, সরি বিশেষণের বিশেষণ বললে। তাহলে একটা বিশেষণকে বিশেষিত করার জন্য, মডিফাই করার জন্য আরেকটা এক্সট্রা বিশেষণ আসছে। আচ্ছা, এটা হলো বিশেষণের বিশেষণ। আরেকটা আছে, বলছি এটা চার রকমের বিশেষণের বিশেষণ, তারপরে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ তোমাদের দেখাই ফেলছি, ওখানে এখন আর যাবো না। তারপরে হচ্ছে তোমার বাক্যের বিশেষণ আর অব্যয়ের বিশেষণ। এখন আসো দেখাই বাক্যের বিশেষণ। বাক্যের বিশেষণ কি? যদি এমন হয় যে একটা বিশেষণ পুরা বাক্যকে মডিফাই করে ফেলছে, পুরা বাক্যের থটকে এটা কি করছে, মডিফাই করছে, তখন সেটা বাক্যের বিশেষণ হয়। যেমন ধরো আমি বললাম সৌভাগ্যক্রমে সে লটারি জিতেছে, তাহলে সে লটারি জিতেছে বাক্য হচ্ছে এটা। আর শুরুতে বললাম সৌভাগ্যক্রমে, তাহলে লটারি জিতেছে এই কথার সাথে সৌভাগ্যক্রমে এই কথার টোন মিল আছে। আবার দুর্ভাগ্যক্রমে সে পা ভেঙে ফেলছে, তো পা ভেঙে ফেলছে এটা হচ্ছে বাক্যটা, তার আগে তুমি একটা দিয়ে দিছো দুর্ভাগ্যক্রমে, তাহলে পুরা বাক্যকে ওই কথা বিশেষিত করে ফেলছে, মডিফাই করে ফেলছে। এই জন্য এটা হচ্ছে বাক্যের বিশেষণ। আচ্ছা আসো তো দেখাই দিচ্ছি। সৌভাগ্যক্রমে সে লটারি, সৌভাগ্যক্রমে সে লটারি জিতেছে, তাহলে এখানে বিশেষণ কোনটা খেয়াল করো তো। এখানে বিশেষণ হচ্ছে এই যে এটা সৌভাগ্যক্রমে, আর পুরা বাক্যটাকে সে কি করে ফেলেছে, মডিফাই করে ফেলেছে ভাবগত দিক থেকে। এর জন্য এটা বাক্যের বিশেষণ। আচ্ছা, এবারে বাকি থাকে অব্যয়ের বিশেষণ। ক্রিয়া বিশেষণ আলাদা দেখাই দিছি, ক্রিয়া বিশেষণের ভিতরেই ছিল, যেহেতু আলাদা দেখাই ফেলছি এখানে আর দেখাবো না। ভাববাচক বিশেষণের চারটা ক্যাটাগরি, তিনটা এখানে দেখাই দিচ্ছি। অব্যয়ের বিশেষণ, অব্যয় মানে হচ্ছে এখন যেটাকে আবেগ আমরা বলছি, একটু খেয়াল করো, আমরা যেটাকে এখন আবেগ বলছি এটারই নাম হচ্ছে অনন্যই অব্যয়। তোমাদেরকে ভাই বলে আসছিলাম কেন শুরুর দিকে আমি এতগুলো টাইম নিছিলাম তোমাকে থট বোঝানোর জন্য, দেখো এখন কাজে লাগতেছে না? এখন যদি এসে সবগুলো আলাদা আলাদা নতুন করে ব্যাখ্যা দিতাম তোমার বুঝতে অসুবিধা হইতো, এখন তুমি সহজে বুঝবা। তাহলে যেটা আবেগ এটার নামই অনন্যই অব্যয়। এখন অনন্য অব্যয়কে যদি বিশেষিত করে কোনো শব্দ সেটা হবে অব্যয়ের বিশেষণ। যেমন ধিক তারে, শতধিক, নির্লজ্জ যে জন। ধিক তারে, তারে আমি ধিক্কার দিচ্ছি, কতগুলো ধিক্কার দিচ্ছি, 100টা ধিক্কার দিচ্ছি। শতধিক, নির্লজ্জ যে জন। আচ্ছা দেখো, ধিক তারে, ধিক তারে তাকে দিচ্ছি ধিক্কার, এই ধিকটা আবার আবেগ না, এই ধিকটা ক্রিয়ার মতো করে কাজ করছে। ধিক তারে শতধিক নির্লজ্জ যে জন, মানে যে নির্লজ্জ তাকে কি করছে আমি 100বার ধিক্কার দিচ্ছি। এখন একটু এই জায়গায় আসো, ধিক্কারে শতধিক নির্লজ্জ যে জন, তাহলে শত মানে হচ্ছে সংখ্যা, তো কোনো কিছু সংখ্যা বুঝালে সাধারণত সে বিশেষণ হয়। তো সে সংখ্যা শত দিয়ে কি বুঝাইছে, নির্লজ্জ নাকি ধিক? বুঝাইছে ধিক, যেটা এটা, তাহলে শতধিক, কতগুলো ধিক, শতগুলো ধিক। যেমন আধা কেজি চাল, 5জন ছাত্র, এই যে 5জন, তারপরে ছাত্র, তাহলে জনটা বিশেষণ না, ছাত্রের বিশেষণ। তাইলে এখানে দেখো যে তুমি সংখ্যাটা দিলা 100 সমান এখানে 100, ধিক্কারে শতধিক, তাকে 100বার ধিক্কার দিলাম, এই ধিকটা হচ্ছে এখানে অনন্যই অব্যয় বা আবেগ, ঠিক না? ধিক এখানে অনন্যই অব্যয় বা আবেগ। তো অনন্যই অব্যয়ের বিশেষণ কোনটা, এই শতটা, এটার নাম হচ্ছে ভাইয়া অব্যয়ের বিশেষণ। মাথায় থাকবে? এগুলো তো যদি ভুলে যাও, এখন যদি ভেজাল থাকে তোমার, এবং এই বেসিক যদি তুমি ক্লিয়ার করে পরীক্ষার হলে যাইতে পারো, তুমি এখান থেকে মারাত্মক লেভেলের বেনিফিট নিয়ে আসতে পারবা। ওকে, কারণ এটা এইখান থেকে বিগত 10 বছরে 7বার প্রশ্ন আসছে, ধরেই রাখো তোমার সামনে এই প্রশ্ন পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তো পড়বেই। নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ কোনগুলো? যে, যিনি, যার, অন্য, অপর, পর, কোন, কেউ, কিছু, উই, উহা, উনি। এখন দেখো নির্দিষ্ট যদি করে দেয়, যদি একটাকে ফিক্সড করে ফেলে, তাহলে এখান থেকে কোন অর্থটা দ্বারা একজন মানুষকে নির্দিষ্ট করে ফেলছে, যেখান থেকে তুমি হচ্ছে একটা ফিক্সড মিনিং নিতে পারবা, ঠিক না?
এখান থেকে তোমাকে অ্যান্সারটা পিক করতে হবে। এখন খেয়াল করো, অনির্দিষ্টতা জ্ঞাপক যখন হয় আর নির্দিষ্টতা জ্ঞাপক যখন হয়, তার মধ্যে ভাবগত পার্থক্যটা কি থাকে? এই জায়গায় একটু খেয়াল করো যে নির্দিষ্ট বললে আর অনির্দিষ্ট বললে কোন জিনিসগুলোকে মিন করা হয়। অনির্দিষ্ট আমরা যখন পড়ছিলাম, আমরা পড়ছিলাম হচ্ছে কিছু একটা খেয়ে নিয়েন, তাই না? তারপরে কোথাও চলো ঘুরে আসি, এইরকম কোনো কিছু। তো নির্দিষ্ট আর অনির্দিষ্টর মধ্যে এই হচ্ছে পার্থক্য। আর যদি তুমি নির্দিষ্ট করে ফেলো, যেমন আমি বললাম যে আসছিল সে বন্ধু হয়, না, তাহলে নির্দিষ্ট করতে পারলাম না। আচ্ছা, অন্য কোনো বই পড়ো, কোন বইটা পড়বে আমি নির্দিষ্ট করতে পারলাম না। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আহ শব্দ অনির্দিষ্ট মানে সবগুলো অনির্দিষ্ট হওয়া লাগবে। এখন এই যে, যিনি, যারা, যে দিয়ে আমি বললাম যে আসছে সে আমার বন্ধু, ঠিক আছে। অন্য, অপর, পর, কোনো, কেউ, কিছু, এই দুইটা জোড়ার মধ্যে অনির্দিষ্ট খোঁজার একটা সুযোগ আছে। আমি যদি বলি উনি আমার ভাই, তাহলে উনি কাউকে নির্দিষ্ট করে ফেলাইলাম, বাকিগুলো মিলুক আর না মিলুক এটাকে আমি অ্যান্সার নিতে পারবো না। আবার যে, যিনি, যারা, যে আমার ভাই সে এখানে এসেছিল, এটা নির্দিষ্ট। আচ্ছা, তারপরে অন্য বইটা আনো, বা বিকালের পর দেখা করো, নির্দিষ্ট। কিন্তু কোন একজন কিছু একটা বলছে, বা কেউ একজন এসেছিল, বা কিছু একটা খাও, দেখো এখানে পুরা তিনটাই অনির্দিষ্ট। আমার কথা কি বুঝছো? তাহলে বাকিগুলোতে হয়তো তুমি মিক্স আপ পাইতে পারো, নির্দিষ্ট বা অনির্দিষ্ট এটা মিক্স আপ পাইতে পারো, বাট এখানে দেখো এই তিনটাই অনির্দিষ্ট, এই জন্য এটা গ হচ্ছে ভালো উত্তর। কোন একদিন আসবে, কেউ একজন যেন বলে, কিছু একটা খেয়ে নিও। কথা বুঝাতে পারছি? তারপরে আসো, সন্দেহ কোন প্রকারের বিশেষ্য? সন্দেহ ভাব আমরা কিছুক্ষণ আগেই পড়ছি। তারপরে হচ্ছে কোনটি গুণ বিশেষ্য? সাগর গুরুত্ব, ভোজন, বাহিনী, গুরুত্ব। এটাকে ইংলিশে সোজা বাংলায় এটা এমনি মনে রাখো, এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে গুরুত্ব। ইংরেজিতে এগুলো নেস, এগুলো বা সিই বা টিওয়াই এগুলো যুক্ত থাকে। এখন ইম, পর, টেন্স, এই যে সি যুক্ত আছে, বা হচ্ছে এভিলিটি, এই যে টিওয়াই যুক্ত আছে। তারপরে যেমন ধরো হচ্ছে হ্যাপিনেস যুক্ত আছে। এখন এগুলা, এটা গুরুত্ব। এবিলিটি মানে হচ্ছে সামর্থ্য। এটা তাহলে বাংলায় বললে তুমি কি বলবা? গুণ বিশেষ্য বলবা। হ্যাপিনেস বলে বলবা হচ্ছে সুখ, এটা গুণ বিশেষ্য বলবা। যেমন সরলতা, তারপরে হচ্ছে সুখ, সামর্থ্য, যৌবন, তারপরে ধরো সৌন্দর্য, বিউটি। কথা বুঝতে পারছো? এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার সবগুলোকে বলা হয় গুণবাচক বিশেষ্য বা গুণ বিশেষ্য, বা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, বিমূর্ত নাউন। এগুলোকে তুমি চাইলে কি করতে পারবে না? দেখতে পারবে না। তুমি চাইলে এগুলো চোখে দেখতে পারবে না, তুমি চাইলে ধরতে পারবে না, বাট তুমি চাইলে ফিল করতে পারবে। আচ্ছা, ক্রিয়া বিশেষ্য নয় কোনটি? পঠন, শয়ন, মিছিল, নেওয়া। এই পঠন যেটা, এটার ভিতরে ধাতু আছে পট, শয়নের ভিতরে ধাতু আছে সু, নেওয়ার মধ্যে ধাতু আছে নি, তাহলে মিছিল এর মধ্যে ধাতু নাই, সো এটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য নয়। বাকি সবগুলো ক্রিয়া বিশেষ্য। পঠন পড়ার কাজ, শয়ন ঘুমানোর কাজ বা শোয়ার কাজ, নেওয়া হচ্ছে তোমার হচ্ছে নেওয়ার কাজের নাম, বা পরিবহন করার কাজের নাম। তাহলে কাজের নাম বুঝাইলে সেটা ক্রিয়া বিশেষ্য হয়। যেমন হচ্ছে ভোজন, খুব খেয়াল করো, এই যে ভোজন, ভোজন মানে খাওয়া না, এটা হচ্ছে খাওয়ার কাজের নাম। এভাবে যদি বলো তাহলে সহজ হবে আর কি। ওকে, তারপরে আসো, অধ্যায়ের বিশেষণ রূপ কোনটি? অধীত, অধীত, উদ্ধৃত, আধীত। এটার বিশেষণ রূপ হচ্ছে অধীত। এটার অধ্যায় থেকে আসছে অধ্যয়ন, আবার বিশেষণ রূপ হিসাবে অধীত, আবার এক কথায় প্রকাশ হিসেবে যদি যাও, অধ্যয়ন করা হয়েছে যাহা, অধ্যয়ন করা হয়েছে যা, এটাকে বলা হয় অধীত। বুঝতে পারছো? অধীত মানে তুমি যেটা পড়ে ফেলাইছো। ধরো একটা বই, তুমি এটা পড়ে ফেলাইছো, এখন তুমি তোমার বন্ধুর সাথে কথায় কথায় বললা যে এটা আমার অধীত বই। অধীত বই মানে হচ্ছে এই বই তুমি পড়েছো। আচ্ছা, কোন পদটি বিশেষ্য নয়? দারিদ্র, দিন, দরিদ্রতা, সভ্যতা। এখন আসো, এটার আবার দুই লেভেলের প্রশ্ন আসে, মনে রাখো।
এই হচ্ছে দারিদ্র আর হচ্ছে দরিদ্রতা, তারপরে হচ্ছে দীনতা অথবা দৈন্য। এই পুরা জোড়াগুলো, এই সবগুলোই হচ্ছে তোমার বিশেষ্য। এই সবটা যত কিছু এখানে দেখো সব হচ্ছে বিশেষ্য, নো ডাউট। এখন যদি এটাকে অন্য কোনো ফরম্যাটে দেখো তাহলে বুঝবা এটা হয় ভুল না হয় এটা বিশেষণ। এখন দেখো আমি এখানে বলছি দীনতা অথবা দৈন্য, বাট এখানে আছে হচ্ছে দিন, উত্তর এটা। কারণ দারিদ্র বিশেষ্য, দরিদ্রতাও বিশেষ্য, সভ্যতাও বিশেষ্য, তা যুক্ত আছে। সরলতা, বুঝতে পারছো? যদি বলো সভ্য বিশেষণ সিভিলাইজড, আর যদি বলো সভ্যতা, এখন ইংলিশ করে রেখে দেখো সিভিলাইজেশন, দেখো সংযুক্ত হয়েছে। তো চোখ বন্ধ করে বলতে পারবো এটা নাউন। তাহলে এখান থেকে উত্তর পাইছে হচ্ছে দিন। এই দিন মানে হচ্ছে গরিব, তাহলে গরিব মানে হচ্ছে পুয়ার। কথা কি বুঝছো? তাহলে পরের নাউন হচ্ছে পোভার্টি, পোভার্টি মানে দারিদ্র বা দরিদ্রতা। এ হচ্ছে হিসাব কিতাব। এই দিন মানে হচ্ছে গরিব। এখন ভেজালটা হইলো এই প্রশ্ন 22-23 সেশনের, আর তার 3-4 বছর আগে বাংলা একাডেমি তাদের ডিকশনারিতে সলিউশন দিয়ে রাখছে, মানে কি বলে এডিশন দিছে। দিন বানানোর এমনি হবে না, এমনি নাকি হবে। এই দিন মানে দিবস, দিনের বেলা এই অর্থেও দিন, আবার এই দিন মানেও তোমার গরিব। দেখো কি ভেজালটা করছে। আবার এই দিন মানেই তোমার ধর্ম। কয় ক্ষেত্র বিশেষে নাকি আলাদা আলাদা অর্থ নিতে হবে, অথচ আমরা জানি ধর্মের যে দিন এটা হচ্ছে দ দীর্ঘই দন্তন্য এটা। কারণ ওরা সব একই দিন দিয়ে কভার করে দিচ্ছে। মডার্ন থট নাকি এটা লাগছে ভেজাল এখন। বাংলা একাডেমি বলতেছে এই কথা আর প্রশ্ন আসতেছে আগের সেন্সে। তোমরা কিন্তু বেকায়দায় পড়বা ভাই। এই বেকায়দা তো আর আমি সলভ করে দিতে পারবো না। আমি কেমনে এই সলভটা দিব বলো? যে প্রশ্ন এইভাবেই আসবে আমি তো বলতে পারবো না। তবে এখানে তোমাকে আমি হেল্প করতে পারি একটু, সেটা হচ্ছে এই প্রশ্নগুলো যখন আসতেছে টিচাররা নর্মালি বইকে বেসড হিসাবে নিয়ে তারপর প্রশ্নগুলো করতেছে। সেক্ষেত্রে তুমি এই জায়গায় একটু চাপ মুক্ত থাকতে পারো, কারণ প্রশ্ন দেখো বইকে তোমার হচ্ছে ধরে আসতেছে, এই হচ্ছে ব্যাপার। ইচ্ছা শব্দের বিশেষণ রূপ কোনটি? ইচ্ছুক, ইচ্ছামতো, ঐচ্ছিক, ইচ্ছাধীন। ইচ্ছাধীন, ইচ্ছামতো, ঐচ্ছিক। ইচ্ছা শব্দের বিশেষণ রূপ হবে ইচ্ছুক। ইচ্ছুক হবে এই কারণে, যেমন ধরো আমি ইচ্ছুক মানে আমি এটা করতে চাই, মানে এটার প্রতি আমার কি আছে, আমার একটা মানে ইন্টেনশন আছে। সেক্ষেত্রে ইচ্ছুক যেটা এটা বিশেষণ, ভালো বিশেষণ। আবার এই যে ঐচ্ছিক যেটা এটাও উত্তর হইতে পারে, অপশনাল ওই হিসাবে, বাট ইচ্ছুকটা একটু বেশি ভালো উত্তর, এই জন্য আমরা এটা নিলাম। কোন পদ কখনো উত্তম পুরুষ বা মধ্যম পুরুষ হয় না? উত্তম পুরুষ বা মধ্যম পুরুষ হয় না। উত্তম পুরুষ মানে হচ্ছে আমি, অথবা ধরো আমার। আর মধ্যম পুরুষ মানে হচ্ছে তুমি, অথবা তোমার, অথবা মধ্যম পুরুষ হচ্ছে আপনি, অথবা আপনার, অথবা আপনাদের। তাহলে এগুলো যেগুলো দেখতেছো অল আর সর্বনামস, কারণ আমি তোমার নাম না বলে বলছি তোমার। তাহলে এগুলো সবগুলো সর্বনাম। আচ্ছা, তাহলে কোন পুরুষ কখনো উত্তম পুরুষ বা মধ্যম পুরুষ হয় না? বিশেষণ অব্যয়ের সাথে তো এটা কোনো রিলেশনই নেই। এটা অপশনগুলো দুর্বল অপশন দিয়েছে আর কি, ভালো অপশন হয় না এগুলো। এখানে বিশেষ্য যেটা এটা উত্তম পুরুষ হয় না। আমি, আমার, আমাকে এটা তো বিশেষ্য না, আমি সর্বনাম সর্বনাম হিসাবে বলছি, তাই না? তোমার, আমার, আপনার এগুলো সবগুলো সর্বনাম। সো এটা বিশেষ্য পদ কখনো উত্তম বা মধ্যম পুরুষ হয় না। এখন অব্যয় পদে অপশনে আসাটা অপ্রাসঙ্গিক আর কি। অব্যয় এবং ও আর কিন্তু এগুলো তো আসলে উত্তম পুরুষ মধ্যম পুরুষ হয় না। পুরুষের প্রশ্নেই এগুলো আসে না। বিশেষণ ভালো মন্দ দূরে কাছে উপরে নিচে বড় ছোট, এগুলো বিশেষণ, তো এগুলো তো পুরুষ হতেই পারে না। তো উত্তম পুরুষ মধ্যম পুরুষের জায়গাটা এই জায়গায় সীমাবদ্ধ আর কি। বুঝতে পারছো? আমরা এখান থেকে উত্তর পিক করলাম, বাকি দুইটা অপশন উত্তর না, আসলে উত্তর না, নেওয়ার মতোই উত্তর না। কিন্তু আহ উত্তর না হইলে তুমি নিতে পারছো না, কারণ প্রশ্ন আসতেছে খ আর গড় কনটেক্সটে আর কি। এই জন্য প্রশ্নটা খুব চমৎকার প্রশ্ন, ওটা বলা যাবে না। কারণ দুইটা অপশন এখানে একদম লেইম অপশন আমার মনে হচ্ছে আর কি। যা হোক, আসো সামনের দিকে যাই। তুমি কি কেবলই ছবি? এবারে কি কোন পদ, কি অব্যয় পদ? একির দুই রকমের পরিচয় আছে মনে রাখবা।
এই কি দিয়ে আমরা দুই ভাবে প্রশ্ন করতে পারি। যদি কিটা এরকম থাকে তখন এটাকে বলা হয় প্রশ্নসূচক অব্যয়। প্রশ্নসূচক অব্যয়। আর কি যদি এমন না থাকে, এরকম থাকে, তখন তাকে বলা হয় প্রশ্নসূচক সর্বনাম। এমনকি এটা বিশেষণও হতে পারে, অথবা আবেগের কাজে এটার ইউজ হতে পারে। কি সুন্দর, সেক্ষেত্রে আর কি, বুঝতে পারছো যে সুন্দরটাই আবেগ তৈরি করছে এই অর্থে আর কি। সরাসরি এটা আবেগ না, তো আবেগের ক্ষেত্রে বিশেষণকে এটা মডিফাই করে দিতে পারে আর কি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, ওইরকম বললাম, হ্যাঁ। আর প্রশ্নসূচক সর্বনাম মানে হচ্ছে এই, যেমন দেখো আমি এই দুইটা দিয়ে বলি, আর তোমরা এটাও জানো, এই কি দিয়ে প্রশ্ন করলে উত্তরটা হ্যাঁ হয় অথবা না হয়। আর এই কি দিয়ে প্রশ্ন করলে উত্তরটা হ্যাঁ না আর বাইরে থাকে, এটা বিস্তারিত উত্তর হয়। যেমন তুমি কিছু চাও কি, এবার তুমি বললা হ্যাঁ। এবার আমি এবার থেকে প্রশ্ন করলাম কি চাও, এবার তুমি উত্তর দিলা, মনে করো তুমি উত্তর দিলা খাবার চাই, তাহলে খাবার বিস্তারিত, সেক্ষেত্রে কি এটা প্রশ্নসূচক সর্বনাম হয়ে গেল। আর শুধু রস্বই থাকলে এটা প্রশ্নসূচক অব্যয় হবে, অন্য কিছু হওয়ার কোনো চান্স নাই। তুমি সকালে কি কি খেলে, এই দেখো বলতে না বলতে প্রশ্ন। তুমি সকালে কি কি খেলে, এবার কে কি কোন পদ, সর্বনাম। কারণ আমি এটার এগেনস্টে আমার যে খাবারের নাম সেগুলোকে উল্লেখ করছি, ঠিক না। নিচের কোনটি বিশেষ্য পদ, বিস্ময়, আংশিক, আধুনিক, আনন্দিত। আধুনিক, আংশিক, বিস্ময়, আনন্দিত। আনন্দিত মানে একটা ব্যক্তি, তার মুডকে বোঝাচ্ছে, এটা বিশেষণ। আধুনিক চোখ বন্ধ করে, এটা বিশেষণ, নো ডাউট অ্যাবাউট ইট। কথা বুঝতে পারছো, আধুনিক ডেফিনেটলি। তারপরে আংশিক, কোনো কিছুর অংশ মিন করতেছে, তাহলে বিশেষ্য হচ্ছে বিস্ময়, যেটা সেটা, অবাক হয়েছি, অনুভূতির নাম। নিমেষ, মাঝেই সব শেষ, এখানে মাঝে অনুসর্গ দ্বারা বোঝায় ক্ষণকাল, ব্যাপ্তির মধ্যে তুলনায় ক্ষণকাল। নিমেষ মাঝে, একদম মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল, অল্প সময়। মিছিলটি সামনে এগিয়ে যায়। বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে, স্থানবাচক, সামনে। কোথায় দিয়ে প্রশ্ন করছে, কোথায় মানে অ্যাডভার্ব অফ প্লেস। ইংলিশে তোমরা পড়েছো এমপিটি, পড়েছো না, এমপিটি, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম। ওইটা স্থানবাচক, কোথায় গাইছে, সামনে আগাইছে। সর্বজন শব্দের বিশেষণ সার্বজনীন, একদম ডিরেক্ট মুখস্থ করে ফেলবে এগুলো, এগুলো আবারও আসতে পারে। শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে দিলেন কোন ক্রিয়ার উদাহরণ, সকর্মক, সরল, দ্বিকর্মক, অকর্মক। দিলেন, কি দিলেন, বই, কাকে, ছাত্রকে। তো এখানে কর্ম কয়টা, এগুলো আমরা শুরু থেকে একদম ফাতা ফাতা করে পড়ে আসছি, দুইটা কর্ম, সুতরাং এটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া, এই দিলেনটা দ্বিকর্মক ক্রিয়া। এরপর নিশ্চয়ই পারবো, বাক্যটিতে নিশ্চয়ই পদটি হলো প্রত্যয়ন্ত অব্যয়, অনুসর্গ অব্যয়, সমুচ্চয় অব্যয়, অনন্যয় অব্যয়। নিশ্চয়ই পারবো এটা অনন্যয় অব্যয়, এই এই কারণে, কারণ এটা হচ্ছে আবেগের কাজ করেছে, বুঝতে পারছো, এটা আবেগের কাজ করছে। এখন দেখো তোমাদের সিলেবাস আসছে হচ্ছে, এখন যে সিলেবাস ইন্টারমিডিয়েটে চলে ব্যাকরণে, এটা আসছে 14-15 সেশনে, ঠিক না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা হয়েছে 21-22 সেশনে। তো 14-15 সেশন থেকেই এই কথাটা ইন্টারমিডিয়েট সিলেবাসে আবেগ শব্দ নামে চলছে। আর এর 6 বছর পরে যায় প্রশ্ন করছে, এখানে আবেগ উল্লেখই করে নেই, না করে করছে অনন্যয় অব্যয়। এখন তুমি যাবা কই, কোথাও যাওয়ার দরকার নাই, তুমি খালি পড়ার সময় সতর্ক থাকবা যে একটা জিনিসের অনেকগুলো নাম হয়, এই নামগুলো মনে রেখে দিও, তাইলেই হবে। বুঝতে পারছো, যেমন অনন্যয় অব্যয় আর আবেগ একই জিনিস, অনুসর্গ আর প্রধান্যয় অব্যয় একই জিনিস। তো পরীক্ষায় যদি প্রধান্যয় অব্যয় দিয়ে তোমার প্রশ্ন করেই ফেলে, অনুসর্গ কথা উল্লেখ না থাকে, তো তুমি বুঝে নিবা এটা অনুসর্গকে মিন করেছে। ক্লিয়ার। নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো, কোনো অসুবিধা নেই, জোর দিয়ে বলছো, এটা আবেগ মানে অনন্যয় অব্যয়, ডেফিনেটলি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গরজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এখন কথা হচ্ছে, এইসব জিনিস কি এখন আর প্র্যাকটিস হয় আমাদের সমাজে? আমাদের সমাজে এগুলো এগুলো এখন আর প্র্যাকটিস হয় না। আমরা এখন এই ভালো মন্দ নিয়ে এত কিছু আর ভাবি না, জীবনে একভাবে চলতেছে, চললেই হইলো নাকি। মুরব্বীরা কি বললো না বললো সেটা নিয়ে এখনকার ছেলে পেলে আর মাথা ঘামায় না, ঠিক।
আমরা ছোটবেলায় দেখতাম বাবা এখানে এলাকার একজন মুরব্বী আসতেছে, রাস্তাঘাট ছাইরা দূরে দাঁড়ায় থাকতাম, পোলাপান ওই যে মার্বেল খেলতো, গুল্লি খেলতো, এই খেলাটা আমাদের সময় ছিল। আমরা এমনি খেলতাম না আর কি, অনেকগুলো গুল্লি হাতে নিয়ে মার্বেল গুলো আর কি এমনি উড়ায় মারতাম। তারপরে ওই একটার মধ্যে টার্গেট করে একটা লাগাইতে পারলে সব আমার, যদি এটা দুইটা লেগে যায় তাহলে সব শেষ। এই যে তো একটা খেলা ছিল আর কি মার্বেল দিয়ে, আমি খুব কম খেলছি, খুবই কম। তো দেখা গেছে যে ছেলেপেলে এগুলো খেলতো, অনেকগুলো মার্বেল থাকতো সাথে। তো এলাকার মুরব্বীরা এগুলো পছন্দ করতো না, যে তোরা এসব খেলোস কেন, পড়াশোনা বাদ দিয়ে, ইত্যাদি ইত্যাদি। এদিক দিয়ে এলাকার কোনো মুরব্বী আসলে বা এলাকার কিছু জাদ্রিল টাইপের বড় ভাই থাকে না, তারা আসলে সবাই এগুলা সব নিয়ে গোটায় দৌড়াইতো। সিমের বিচি দিয়া তোমার হচ্ছে ওই যে তোমরা ইয়ে পড়ছো না, আমাটির ভেপু, আমাটির ভেপুর মধ্যে দেখবা খাপড়ার কুচি পড়ে আছে, খাপড়া। পুরাতন কলস বা হাঁড়ি পাতিল ভাঙলে এরকম টুকরা হয়, ওগুলোকে খাপড়া বলে। হ্যাঁ, এগুলো গঙ্গা যমুনা খেলার জন্য উপযুক্ত বলছিল না অপু? ভাবতেছিল গঙ্গা যমুনা মানে যে ঘর করা থাকে, পেছন দিকে এমনি করে ফেলায়, কোন ঘরে পড়লো, এটা গঙ্গা যমুনা। আর আমাদের এলাকায় একটা খেলা আছে, এটা বলে সারা খেলা বা ডাগ্গি খেলা, কোন খেলাকে সারা খেলা বলে। একটু তেরসা মাটিতে এটা উড়ায় মারতে হয়। আমার প্রতিদ্বন্দ্বীর কাজ হচ্ছে আমারটা যেখানে গিয়ে বসছে তার কাছাকাছি নিয়ে যাওয়া। সে 4 আঙ্গুল 2 আঙ্গুল 3 আঙ্গুল এই খেলায় খেলে, যে 4 আঙ্গুলে খাবো, মানে এমন কাছে নিবো আমি 4 আঙ্গুলে মিলবে। এ হচ্ছে তার চ্যালেঞ্জ আর কি। না পারলে ওই আমি যা সেমের বিচি ধরবো সেটা আমার সে গুইনা দিতে হবে, আর সে পারলে আমি দিব। লাইক এমন একটা খেলা আর কি। তো আমরা দেখতাম যে বাবা, এই খেলা তো একটা বিরাট ধরনের খারাপ কাজ। হ্যাঁ, সিমের বিচি দিয়া কারো কারো ওই যে মাচাঙে সিম পাকলেও পোলাপান চুরি করে বিচি নিয়ে যেত, পাকা সিম। এর জন্য এবং এই খেলাকে অপরাধজনক খেলা হিসেবে দেখা হইতো। তো মুরব্বিরা আসলে দৌড়, এবং বাড়িতে খবর পাইলে যে ও আজকে খেলছে, বিচার। এটা হইতো। আমি খেলছি খুব সামান্য, বেশি না, এগুলো আমি খুব কম খেলছি। খেলছি, মিথ্যা বলবো না, আমি খেলেছি খুব কম, একেবারে ধরো খুব একটা গোনার মধ্যে পড়ে না। তো সেই নীতি কথাগুলো এখন হারাই গেছে। সমাজের সেই ভ্যালু, এই ভ্যালু জায়গাটা এখন আর ওইভাবে নাই। কেমন যেন যেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এবং করোনার পরে সেটা অনেক বেশি। তোমরা সতর্ক থাকবা। এবং এই পড়াগুলো আমরা সকাল ছোটবেলায় পড়ছি, এখন আর বইতে এগুলো থাকলেও আমরা ছেলে পেলের অত গুরুত্ব দিই না কেন জানি। তো সকালে উঠি আমি মনে মনে বলি উঠিয়া, অসমাপিকা ক্রিয়া, মনে মনে বলি সমাপিকা ক্রিয়া। প্রশ্ন হচ্ছে এখানে উঠিয়া কোন পদ, অসমাপিকা ক্রিয়া। তোমাদেরকে যে ভাইয়া শুরুর দিকে এটা নিয়ে ডিটেইলে আলোচনা করছি, উপকার হয়েছে কিনা এখন দেখো। বিশেষণ পদ যুগে গঠিত দ্বিরুক্ত শব্দ, লাল লাল ফুল গ্রামে গ্রামে যাব, জ্বর জ্বর লাগছে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। জ্বর জ্বর লাগছে সামান্যতা, লাল লাল ফুল এটাও বিশেষণ, জ্বর জ্বর লাগছে এটাও বিশেষণ। মানে তুমি চাইলে নিতে পারবা আর কি। এখন প্রশ্ন হচ্ছে উত্তর কোনটা ভালো। জ্বর জ্বর লাগছে মানে পুরোপুরি জ্বর না, অল্প জ্বর, সামান্যতা বোঝাচ্ছে, সেক্ষেত্রে এটা বিশেষণের কাছাকাছি সেন্স। লাল লাল ফুল এটাও বিশেষণ। এখন আমার জ্বর হয়েছে, জ্বর একটা অসুখের নাম, আর আমি লাল ফুল পছন্দ করি, লাল এখানে ডিরেক্ট বিশেষণ। অর্থাৎ অর্থগত জোর তুমি যদি হিসাব করো আর কি, এই জ্বর এই শব্দটা মূলত বিশেষ্য, খুব ভালো করে বুঝো এই জায়গাটা। আর লাল এই শব্দটা পিওর বিশেষণ। এখন দুইটা এক জায়গায় বসার পরে জ্বর জ্বর দ্বারা সামান্যতা বোঝায়, পুরাটাকে যদি অর্থগত দিক হিসাব করো সেক্ষেত্রে এটা বিশেষণ হতে পারে। আর লাল লাল ফুল, এই লাল একটা সিঙ্গেল থাকলে বিশেষণ হয়, ডাবল হওয়ার পরে আবার বিশেষণ হয়েছে। তো ভালো উত্তর হচ্ছে এটা। এবার বুঝছো? এরপরে আসো প্রচুর, এর বিশেষ রূপ প্রাচুর্য। তারপরে হচ্ছে সুন্দরের যেমন সৌন্দর্য, এক বিরাট সত্য, এই বাক্যে সত্য কোন পদ, সত্য বিশেষ্য পদ। মানে সত্য মানে হচ্ছে কোন কোনো ঘটনা, ভাই এটা আলোচনা করে দিয়েছিলাম শুরুর দিকে, মনে করে দেখো কাজে লাগতেছে। এই জন্য বলছিলাম প্রথম লেকচারটা লম্বা হবে একটু, দ্বিতীয় লেকচারটা একটু ছোট্ট হবে। প্রথমটা না দেখে পেয়ার লেকচার গুলো দ্বিতীয়টা দেখবা না, কখনোই না। দুরন্ত থেকে দুরন্ত পোনা, কি ধরনের পদ পরিবর্তন, দুরন্ত বিশেষণ, দুরন্ত পনা বিশেষ্য। তাহলে বিশেষণ আর বিশেষ্য। পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন, এখানে কিন্তু কি ধরনের অব্যয়, কিন্তু সংকোচক। সংকোচক মানে তুমি এখন কিভাবে বুঝবা? এই যে আগের বইয়ের কথা দেখো, এই প্রশ্ন ওখান থেকে দিছে, কি করবা তুমি এখন, মনির চৌধুরীর বই থেকে প্রশ্ন। মানে শুধু খালি কথাটা চেঞ্জ করে দিছে, অর্থগত দিকটাও একই জায়গায় রাখছে। এখন যদি অব্যয় অর্থগতভাবে বাক্যটাকে এক্সপান্ড করে ভালোর দিকে নিয়ে যায়, তাহলে সেটা আমরা একরকমের অব্যয় ধরে প্রসারণ করছে। আর যদি অর্থের মধ্যে বৈপরীত্য তৈরি করে তখন সেটা বিয়োজক অব্যয়, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন।
হয় আমি সফল হব, নয় আমি মরে যাব, ডু অর ডাই। আর তিনি বিদ্বান কিন্তু সৎ ব্যক্তি নন। তাহলে বিদ্বান হলে তো সৎ হবার কথা, সৎ না, এটা হচ্ছে সংকোচক। অর্থ যদি নেগেটিভের দিকে যায় তখন সেটা সংকোচক, আর অর্থের মধ্যে যদি বৈপরীত্য ক্রিয়েট করে তখন সেটা বিয়োজক। এখন এইখানে দেখো তো কি করছে, পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন। পলাশ একটা ফুল, লাল হয় ফুলটা, দেখতে সুন্দর। এখন ফুলের মধ্যে আমি গন্ধ প্রত্যাশা করবো, এটা হচ্ছে প্রথম কাজ আমার। ফুল মানে আমি বুঝবো এটা সুগন্ধ। আবার সে সুন্দর কিন্তু গন্ধ নাই। তাহলে আলটিমেটলি এখানে মাঝখানের যে কিন্তুটা আসছে, এটা অর্থটাকে নেগেটিভ ভাবে উপস্থাপন করছে। পলাশের এখানে আসলে গুণ বলা হয় নাই, আলটিমেটলি পলাশকে এখানে কিছুটা নেগেটিভ ভাবে উপস্থাপন করা হয়েছে। কথাটা বুঝছো? অনুপম দেখতে সুন্দর বটে কিন্তু ব্যক্তিত্বহীন। এবার দেখো বুঝো কিনা। অনুপম দেখতে কেমন? সুন্দর বটে কিন্তু ব্যক্তিত্বহীন। তাহলে সুন্দর, ব্যক্তিত্বহীন। তো আলটিমেট অর্থটা যেটা, এটা কি দাঁড়াইলো? এটা নেগেটিভ অর্থে এটা ক্রিয়েট হয়ে গেল, অর্থাৎ একটা নেতিবাচক মুড বা ভাব ক্রিয়েট করে দিল। এই জন্য আমরা এটাকে আলটিমেটলি কি বলবো? সংকোচক বলবো। কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ? নাচ করা। সহজ করে বুঝো, এই যে বিশেষ্য থাকলে আর তারপরে করা থাকলে একটা যদি তোমার ক্রিয়াপদ থাকে তখন সেটা মিশ্র ক্রিয়া হয়। আর এসে বসা যৌগিক ক্রিয়া, এসে বসা। অসমাপিকা সমাপিকা, খেয়ে যাওয়া, দৌড়াতে থাকা, এগুলো মিশ্র ক্রিয়া হওয়ার কোনো চান্স নাই। দৌড়াতে অসমাপিকা, খেয়ে অসমাপিকা, বাকি নিচের সবগুলো যৌগিক ক্রিয়া, কারণ অসমাপিকা সমাপিকা মিলে হয়েছে। সিক্ত নীলাম্বরী, নীলাম্বরী কোন পদ? বিশেষ্য। হৃদয়ে ছুঁয়ে যাওয়া, সিক্ত নীলাম্বরী। দেখো সিক্ত বিশেষণ, তো বিশেষণ কাকে মডিফাই করে? বিশেষ্যকে মডিফাই করে। বুঝো নাই? লাগিয়ে গেছে ভেজাল। আচ্ছা দেখো, গরুর খাঁটি দুধ আর খাঁটি গরুর দুধ আমরা কেন পার্থক্য করার সময় এটারে ভুল কেন বলি? ভুল বলে এই কারণে, কারণ এখানে এই খাঁটি শব্দটা গরুকে মডিফাই করছে। কারণ আমরা জানি যে এডজেক্টিভটা আগে বসে, বিশেষণ আগে বসে, পরের বিশেষ্যকে সে মডিফাই করে। তো এখানে খাঁটি বসছে কিন্তু গরুকে মডিফাই করার জন্য কাজ এটা করছে, ব্যবহার হয়েছে। কারণ গরু খাঁটি হলে আমার লাভ কি? আমার দুধ খাঁটি দরকার। তো আমি দুধের পূর্বে কি বসাবো? খাঁটি বসাবো। এই জন্য এখানে খাঁটিটা কাকে মডিফাই করছে? দুধকে। তাহলে আমরা জানি নর্মালি এই বিশেষণ যেখানে বসে, বসে সে কি করে ফেলে? সে বিশেষ্যকে মডিফাই করে। হ্যাঁ, বিশেষণকেও করে, আমরা পরে আসছি। হৃদয় ছুঁয়ে যাওয়া, সিক্ত নীলাম্বরীর বাইরে তো কাজ আছে, খুব ভালো, ভালোকে মডিফাই করছে খুব, সেক্ষেত্রে। বা নীলাম্বরী শব্দটা এমনিতেই বিশেষ্য, বুঝতে পারছো? তো হৃদয় ছুঁয়ে যাওয়া, সিক্ত নীলাম্বরী, এখানে যদি আমরা সিক্তকে দেখি, সিক্ত মানে ভেজা, নীলাম্বরী, নীলাম্বরী, সিক্ত নীলাম্বরী, নীলাম্বরী, খেয়াল করো তাহলে সিক্ত নীলাম্বরীটা কেমন? সিক্ত। তো সিক্ত বিশেষণ আর সরি, সিক্ত বিশেষণ আর নীলাম্বরীটা বিশেষ্য। সিক্ত মানে হচ্ছে ভেজা, তাহলে আমরা এখানে নীলাম্বরীকে কি নিলাম? বিশেষ্য নিলাম। তুমিও কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও? এখানে কি কোন পদ? আর হৃদয় ছুঁয়ে যাওয়া সিক্ত নীলাম্বরী, এটা কিন্তু ব্যক্তিকে মিন করেছে, বৈষ্ণব পদাবলীর। বুঝতে পেরেছো? আচ্ছা কাকে মিন করছে? এটা হোমওয়ার্ক। বৈষ্ণব পদাবলীতে কার কার প্রেমের কথা বলা আছে? আচ্ছা তুমিও কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও? এখানে কি কোন পদ? একটু খেয়াল করো, তুমিও কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও? কি কোন পদ? বিশেষণ, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, অব্যয়? অব্যয়। তুমিও কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও? হ্যাঁ অথবা না, এর মানে দাঁড়াইলো এটা হচ্ছে তোমার অব্যয়, প্রশ্নসূচক অব্যয়। ভার্যা কোন ধরনের পদ? ভার্যা মানে হচ্ছে স্ত্রীলোক, বউ, পত্নী, সুতরাং এটা বিশেষ্য। এই ভার্যা শব্দের অর্থ হচ্ছে পত্নী বা স্ত্রী। খুব বাঁচা বেঁচেছি, বাকৃতে বাঁচা কোন ধরনের পদ? ক্রিয়া, মুখ্য কর্ম, পদান্বয়, অব্যয়, সমাধাতুজ কর্ম। এই যে দেখো কোন ধরনের পদ, খুব বাঁচা বেঁচেছি, দারুণ খেলা খেলেছি, তারপরে তোমার হচ্ছে বেশে খাওয়া খেয়েছি, বেশে ঘুম ঘুমিয়েছি, মনে পড়ে? সমধাতুজ কর্ম। কারণ বেঁচেছি আর বাঁচা দুটো একই ধাতু থেকে জন্ম লাভ করেছে, বাঁচ, ওখান থেকে বাঁচ, বাঁচলাম, বেঁচে গেছি, বেঁচে গেল, বেঁচে আছে ইত্যাদি। তাহলে সমধাতুজ কর্ম, বাঁচা। এরপরে হচ্ছে সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। এখানে সেই কোন পদ?
বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, বিশেষণ। তোমার প্রথমত মনে হবে এটা সর্বনাম, প্রথম দৃষ্টিতে মনে হবে সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, অস্ত্র নাম বলে নেই, সেই অস্ত্রকে বলেছি। আচ্ছা, কিন্তু উত্তর হলো বিশেষণ। কারণ এটা হচ্ছে 19 নতুন বইতে আছে, দেখবা এটা হচ্ছে নির্দিষ্টতা জ্ঞাপক। সেই সময়, এই দিনে, এরকম কোনো কিছুকে যদি একদম নির্দিষ্ট করে মিন করে, তখন সেটাকে নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ বলা হয়। সে অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, কোন অস্ত্রের কথা বলা হয়েছে এখানে? ভালোবাসা। যে অস্ত্র পৃথিবীতে থাকলে অন্য সব অস্ত্র তার কাছে পরাজিত হয়, ঠিক না? ভালোবাসাকে ফিরিয়ে দিতে বলা হয়েছে। তাহলে সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, অস্ত্র কোনটা নির্দিষ্ট করে দেয়া হয়েছে, এই জন্য সেই কথাটা বিশেষণ, নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ। যত গর্জে তত বর্ষে না, বাক্যটি কিসের উদাহরণ? বিশেষণ, সাপেক্ষ, সর্বনাম, নির্ধারক, বিশেষণ, ক্রিয়া, বিশেষণ। দেখো, যত গর্জে তত বর্ষে না, অর্থাৎ যত বেশি একটা মানুষ বকাঝকা দেয় তত বেশি মারপিট করে না। কথা বুঝো না? আকাশে যত বেশি গর্জন হয়, একদম তো আকাশ মনে করো ফাটাই দিচ্ছে, অত বেশি বৃষ্টি কি নামে? নামে না তো। তো যত গর্জে তত বর্ষে না, তো যত তত সাপেক্ষ সর্বনাম। কথা বুঝতে পারছো? যত তত মানে সাপেক্ষ সর্বনাম। নির্ধারক বিশেষণ হচ্ছে, এটা একটু রাখতে পারে তোমাদের, যদি দ্বিরুক্ত শব্দ দিয়ে কোনো পরিমাণে কোনো কিছু বেশি বোঝায় তখন সেটাকে নির্ধারক বিশেষণ বলা হয়। নির্ধারক বিশেষণ হওয়ার জন্য দ্বিরুক্ত শব্দ হওয়া লাগবে, পরিমাণে বেশি হওয়া লাগবে। যেমন ধরো, রাশি রাশি ধান, ভাড়া ভাড়া ধান, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। তাহলে রাশি রাশি ধান, এটা নির্ধারক বিশেষণ। কেন? দ্বিরুক্ত শব্দ দিয়ে কি বোঝানো হয়েছে? কম পরিমাণে নাকি বেশি পরিমাণে? বেশি বোঝানো হয়েছে, এটা মাথায় রাখবা। রাশি রাশি ধান। আচ্ছা, তারপরে দেখো, যৌগিক ক্রিয়ার উদাহরণ। কোনটি বাঁকিয়ে ধরো, ঘটনাটা শুনে রাখো, সাপুরে সাপ খেলা, এখন গোল্লায় যাও। এই যে শুনে অসমাপিকা, রাখো সমাপিকা, দুটো মিলে যৌগিক ক্রিয়া। বাস্তবিক আজ আমাদের কঠিন পরিশ্রম প্রয়োজন, এবারে বাস্তবে কি কোন ধরনের বিশেষণ? বাক্যের বিশেষণ। এই বাস্তবিক কথাটা পুরা বাক্যকে মডিফাই করছে। ওই যে বলছিলাম, সৌভাগ্যক্রমে লটারি জিতা, দুর্ভাগ্যক্রমে পা ভেঙে ফেলা। বাস্তবিক আমাদের কঠিন পরিশ্রম প্রয়োজন, 19 বই থেকে একদম হুবহু কপি, মনির চৌধুরীর বই। কোন বিশেষ্য বিশেষণ জোর শব্দ নয়? শৈথিল্য, শিথিল, সরলতা, সারল্য, হৃদয়, হার্দিক, আর পরে তোমার প্রতীচি, প্রাচিত্য, প্রতীচ্য। সরলতা, সারল্য, এটা বিশেষ্য বিশেষণ জোর না, দুটোই নাউন, সরলতা, সারল্য। এবং কোন পদের শব্দ? এবং সর্বনাম নাকি ক্রিয়া, নাকি অব্যয়, নাকি ক্রিয়া বিশেষণ? এবং, এবংটা সর্বনাম হয় না, ক্রিয়া হয় না, অব্যয় হয় না? অব্যয় হয়, ইয়েস, অব্যয় হয়, ক্রিয়া বিশেষণ হয় না। এবং হচ্ছে যোজক, এই অর্থে অব্যয়, ঠিক না? সমুচ্চয় অব্যয় আর কি। অব্যয়ের ভিতরে যেটা সমুচ্চয় অব্যয় ছিল ওটাকে এখন নতুন ব্যাকরণে যোজক নামে ডাকা হয়েছে, কানেকটিভস বা কানেক্টর, এবং, ও, আর, কিন্তু, এগুলো। সভয়ে লোকটি বলল বাঘ আসছে, এখানে নিম্নরেখ পদটি কোন বিশেষণের উদাহরণ? সভয়ে লোকটি বলল, তাহলে বলছে কেমনে? সভয়ে, তাহলে ক্রিয়া বিশেষণ আছে নাকি? বিশেষণের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ। বলল, সভয়ে লোকটি বলল, লোকটি বলছে, ভয়ের সাথে বলছে, এটা তো বিশেষণের বিশেষণ হবেই না, কারণ দুইটা বিশেষণ থাকা লাগবে। আচ্ছা, বিধেয় বিশেষণ হবে না, বিধেয় অংশের বিশেষণ না। যেমন এই পুকুরের পানি ঘোলা, তাহলে এই পুকুর, এটা হচ্ছে উদ্দেশ্য, পানি ঘোলা, এটা বিধেয়। বিধেয় অংশে একটা বিশেষণ আছে ঘোলা, এটা হচ্ছে বিধেয় অংশের বিশেষণ। আর বিশেষের বিশেষণ তো ডেফিনেটলি নট, কারণ এটা হবে বলল এই কথার বিশেষণ। কিভাবে বলছে? ভয়ে ভয়ে বলছে, তাহলে ক্রিয়ার বিশেষণ এটা। বুঝতে পারছো? বেলে মাটিতে চীনা বাদাম হয়, এই বাক্যে কোন ধরনের বিশেষণ পদের উপস্থিতি আছে? উপাদানবাচক। বেলে মাটি, মাটির মধ্যে কিসের পরিমাণ বেশি? বালুর পরিমাণ বেশি। বেলে মাটি মানে বালুর পরিমাণ বেশি এমন মাটি। পুণ্যে মতি হোক, এ বাক্যে পুণ্য শব্দটি কোন পদ? এই যে তোমাদের বলছিলাম শুরু দিকে, মনে আছে? পুণ্যে মতি হোক, পুণ্য মানে ভালো কাজ, ভালো কাজে মতি হোক। আর তোমার পুণ্য প্রচেষ্টা সফল হোক, এটা বিশেষণ ছিল, আর এই পুণ্য হচ্ছে বিশেষ্য। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, দেখো এটা সামনের দিকে আছে, সাবজেক্টের জায়গায় আছে। কথা বুঝছো? ঠিক আছে, পুণ্য প্রচেষ্টা সফল হোক, সেখানেও সাবজেক্টের জায়গায় থাকে, কিন্তু এটাকে বিশেষণ দিয়ে রিপ্লেস করা যায়। পুণ্য প্রচেষ্টা সফল হোক, ভালো প্রচেষ্টা। মনে রাখবা, বিশেষ্যকে বিশেষ্য বা সর্বনাম দিয়ে রিপ্লেস করা যাবে, বিশেষণকে বিশেষণ দিয়ে রিপ্লেস করা যাবে, অন্য কিছু দিয়ে রিপ্লেস করা যাবে না, সম্ভব না। এরপরে তিনি হো হো করে হেসে উঠলেন। এখানে হো হো শব্দটির ব্যাকরণিক অনুসর্গ কি বলে, শ্রেণী কোনটি? অনুসর্গ, উপসর্গ, ক্রিয়া, বিশেষণ, বিশেষণ। তিনি হো হো করে হেসে উঠলেন, হো হো করে হেসে উঠলেন, উপসর্গ তো হো হো হবেই না। অনুসর্গ হবে না, এটাও হবে না।
বিশেষণ হতে পারে, বাট ক্রিয়া বিশেষণ হবে বেশি যুক্তিযুক্ত, ঠিক না? এটা ক্রিয়াপদের বিশেষণ। তিনি হেসে উঠলেন, কিভাবে হেসে উঠলেন? হো হো করে হেসে উঠলেন, হাউমাউ করে হেসে উঠলেন। তারপরে তোমার হচ্ছে ওনার শব্দটা জোরে হয়েছে, ঠিক না? তার যে হাসির শব্দ সেটা জোরে হয়েছে। সো হো হো এটা ক্রিয়াপদটা, এই করে শব্দটাকে কি করেছে? বিশেষিত করেছে। ডেফিনেটলি এটা ক্রিয়াপদের বিশেষণ, এটা ক্রিয়া বিশেষণ। এরপরে ছেলেটি মাকে চিঠি লিখছে, এবারে লিখছে যে ধরনের ক্রিয়া, লিখছে। কাকে চিঠি লিখছে? মাকে চিঠি লিখছে। কি লিখছে? চিঠি। তাহলে কি লিখছে? চিঠি। কাকে? মাকে। এটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া, লিখছে। তুমি যে বড় এলে না, তুমি যে আর এলে না, এটা বড় শব্দটা, তুমি যে আর এলে না, এরপরে যার আসনি অব্যয়, বড় কথা। এখানে তুমি হয়তো চোখ বন্ধ করে প্রথমে বলো ভাইয়া বিশেষণ বিশেষণ, আরে বাবা এখানে বড়র সাথে সাইজের রিলেশন কি? তুমি যে আর এলে না, এরপর যে তোমাকে আর দেখিনি, অব্যয়। স্ফীতি, বিশেষ শব্দের বিশেষণ হচ্ছে স্ফীত, মোটা হয়ে গেছে, এই অবস্থায় আছে। নিচের কোন বিশেষণ বিশেষ্য জোর শুদ্ধ নয়? কৃতি কৃতিত্ব, তৃপ্ত তৃপ্ত, পাণ্ডব পাণ্ডব, আধুনিক আধুনিকতা। তৃপ্ত তৃপ্তা, এটা বিশেষণ বিশেষ্য জোর শুদ্ধ না। বিশেষণ আর বিশেষ্য হিসেবে এটাকে নেওয়া যাবে না। বাকিগুলো কৃতি কৃতিত্ব, বিশেষণ বিশেষ্য আছে, পাণ্ডব পাণ্ডু, আধুনিক আধুনিকতা ঠিক আছে, বাট তৃপ্ত আর তৃপ্তা এটা মিলছে না। এরপরে পরস্পর কোন ধরনের সর্বনাম? পরস্পর হচ্ছে পারস্পরিক, পারস্পরিক সর্বনামই হচ্ছে পরস্পর, ব্যতিহারিক না, বা অন্য কিছু না, পারস্পরিক। এটা হচ্ছে তো তোমার হচ্ছে ইংলিশে যেটাকে বলা হয় রেসিপ্রোকাল, ওইটা পারস্পরিক, পরস্পর। নীল আকাশ, এখানে নীল হলো রূপবাচক বিশেষণ, আকাশের রূপ বর্ণনা করছে নীল শব্দের দ্বারা। এ ধন সম্পদ তোমার জন্য, বাক্যটিতে জন্য অনুসারে কি অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যক্তির সঙ্গে নিমিত্ত মালিকানা। এ ধন সম্পদ তোমার জন্য মানে তোমার প্রতি দিয়েছি আমি, ঠিক আছে? এটা আমার না। তোমার তোরে এনেছি মালা গাথিয়া, তাহলে তোমার জন্য এনেছি মালা গাথিয়া। একটু খেয়াল করো তো, ধন সম্পদটা আমি তোমার জন্য এনেছি, তোমার নিমিত্তে এনেছি, তোমার প্রতি আমি দিয়ে দিয়েছি। তোমার তরে এনেছি মালা গাথিয়া, বা তোমার জন্য এনেছি মালা গাথিয়া, মানে তোমার নিমিত্তে এনেছি মালা গাথিয়া, নিমিত্ত। নিচের কোন বাক্যে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হচ্ছে? মাথা ঝিমঝিম করছে, ছাত্রকে বেতাচ্ছেন, বলতে লাগলেন, খোকাকে কাঁদিও না, তিনি বলতে লাগলেন, বলতে আর লাগলেন। বলতেটা অসমাপিকা, লাগলেটা সমাপিকা। তো সমাপিকা অসমাপিকা একসাথে হইলে তার যৌগিক ক্রিয়া বলে। শতধিক জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে, এখানে ধিক, এটা মেঘনাদবধ কাব্যের লাইন। আচ্ছা, এখানে ধিক হলো অব্যয়ের বিশেষণ, সর্বনাম, পদান্বয় অব্যয়, অনন্যয় অব্যয়। দেখছো প্রশ্নটা কই থেকে করছে? 17-18 সেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় সি। আচ্ছা, শতধিক জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে, এখানে ধিক অনন্যয় অব্যয়, মানে এটা আবেগ শব্দ। আমি আবারও বলছি, এই নামগুলোকে মাথায় রাখবা। তুমি এক নামে পড়ছো, পরীক্ষা আরেক নামে দিয়ে দিতে পারে। তুমি এটার আবেগ জানো, কিন্তু দেখো অপশনে দিয়ে দিছো অনন্যয় অব্যয়, কিন্তু ব্যাস লাগাই দিবা, তখন ভেজাল হয়ে যাবে। এখানে ধিক, ডেফিনেটলি শতধিক জন্মভূমি রক্ষায় তোকে ডরে মরিতে, অনন্যয় অব্যয় বা আবেগ। এক যে ছিল রাজা, এখানে যে এর ব্যাকরণিক নাম কি? অনন্যয় অব্যয়, বাক্যালঙ্কার অব্যয়, পদান্বয় অব্যয়, ধনাত্মক অব্যয়। এক যে ছিল রাজা, প্রথমত আমি কি রাজাকে নির্দিষ্ট করছি? আমি তো নির্দিষ্ট করি নাই। আবার দ্বিতীয়ত দেখো, আমি যে উঠাই দিলে বাক্য ঠিক থাকে, এক ছিল রাজা বা একজন রাজা ছিল, সেক্ষেত্রে যে জিনিসটা আসলে ভালো, না আসলে কোনো অসুবিধা নাই। তো যেটা আসলে ভালো, না আসলে অসুবিধা নাই, সেটা বাক্যালঙ্কার হয়। দূর পাগল, এমন কথা কি বলতে আছে? তো এমন কথা কি বলতে আছে, এটা বললেই হয়। দূর পাগল বলে বাক্যটা আরো সুন্দর হয়। বুঝতে পারছো? এগুলো কিছু কিছু ক্ষেত্রে এগুলো অলংকারের মতো কাজ করে, বাক্যটাকে সুন্দর করে। তোমার কবি কবি ভাব গেল না, কবি কবি, কবি হয় নাই, কবি হওয়ার একটা মুড আছে, তাহলে কবি কবি ভাব মানে হচ্ছে বিশেষণ। কবি হচ্ছে হচ্ছে এমন একটা ভাব, হ্যাঁ, কাব্যি করে না কেউ কেউ এরকম। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিত, এখানে বিনা শব্দটি অনুসর্গ। দুঃখ ছাড়া কি সুখ লাভ হয়? দুঃখ ব্যতীত কি সুখ লাভ হয়? এই ছিল কথা। যে আমরা এটা একটা ভাব সম্ভাষণ মনে হয় পড়ছি, তাই না? দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, কাটা হিরে ক্ষান্ত কেন কমল তুলিতে। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, কাটা দেখে থামছো কেন কমল বা পদ্ম তুলতে গিয়ে। পৃথিবীতে দুঃখ ছাড়া কি সুখ লাভ হয়? এই মহিমানে হচ্ছে পৃথিবী। তো এটাই হোক আজকের ক্লাসের শেষ প্রশ্নের এই লাইনটা হোক তোমার জন্য এখান থেকে সিদ্ধান্তগত জায়গা বা ফাইন্ডিংস। পৃথিবীতে দুঃখ ছাড়া সুখ লাভ হয় না, কষ্ট করো, সেখান থেকে
ভালো ফল প্রত্যাশা করতে পারো। আল্লাহ তোমাদের সহায় হোক, আল্লাহ তোমাদেরকে সফল করুক। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।